ও আচ্ছা, আরেকটা জিনিস দিচ্ছেন নাকি অ্যাড করে দেবো না? লিঙ্কটা শেয়ার দিব, তো ওরা অ্যাড হবে, তারপরে
আসসালামু আলাইকুম। অনেকেই প্রশ্ন করতেছে স্যার সাউন্ড শোনা যাচ্ছে না, স্যাররা সাউন্ড করে নাই তো শুনবেন কি করে আপনারা? হ্যাঁ, তো যাই হোক, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জয়েন হওয়ার জন্য আপনারা যেন জয়েন হতে পারেন এই জন্য অপেক্ষা করছিলাম। এখন আশা করি সাউন্ড ঠিক আছে, আমাকেও দেখতে পাচ্ছেন। আজকে অত্যন্ত চমৎকার একটা ক্লাস হবে, সেটা হচ্ছে আমাদের যে গণিতের বাস্তব সংখ্যা নিয়ে আজকে আলোচনা হবে। আমাদের আলোচনা করবেন আমাদের শ্রদ্ধেয় ইকরাম স্যার। আর অবশ্যই ক্লাসটি যারা সিরিয়াস তারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। আশা করি আজকে আপনার এই বাস্তব সংখ্যা রিলেটেড যে সমস্যা সেটা আর থাকবে না। ওকে, তো সবাই রেডি? আমরা আশা করি এখন সবকিছু ঠিক আছে। আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এখন, এবং আমাকে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টসে সবাই জানিয়ে দেন। সবাই একটু দ্রুত জানিয়ে দেন যে আমাকে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। ওকে, আর কে কোথা থেকে যুক্ত হয়েছেন সেটা একটু বলবেন। স্যার শোনা যাচ্ছে না। চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছে আব্রাহাম ইসমাত। স্যার শোনা যাচ্ছে না, এখন শোনা যাচ্ছে। কুমিল্লা থেকে যুক্ত হয়েছে উম্মে আয়েশা। হাবিব ওয়াহিদ বলছে ঠিক আছে স্যার। আজকেরটাও কি ফ্রি ক্লাস? না স্যার, আজকেরটা পেইড ব্যাচের ক্লাস, এই জন্য আপনার আজকে আমাদের ক্লাসের মধ্যে 13 জন এখন পর্যন্ত আছে যুক্ত, অনেকে পরে যুক্ত হচ্ছে। তো 14 জন যুক্ত হয়েছে। স্যার ক্লিয়ার স্যার? ওকে, হাবিব ওয়াহিদ বলছে। মোহাম্মদ মাসুদ সেও বলছে স্যার হাই। মোহাম্মদ মাসুদ সেও বলছে স্যার ক্লিয়ার। ওকে, তাহলে আমরা আর দেরি করব না, ইনশাল্লাহ আমরা আমাদের ক্লাসটি শুরু করব। ওকে, তো সবাই ক্লাসটি উপভোগ করুন। 16 জন আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে, আরো যুক্ত হবে, কারণ অনেকেই আমাদের সঙ্গে যুক্ত হয়ে একটু সময় নিচ্ছে, যুক্ত হতে একটু সময় নিবে, কারণ লিঙ্কটা অনেকে পরে পাচ্ছে। আর আপনারাও পেইড ব্যাচে যদি কেউ পরিচিত থাকে তাদেরকে লিঙ্কটা শেয়ার দিয়ে দিতে পারেন, যদি কেউ ঢুকতে না পারে বা অনেক সমস্যা হয় যে হ্যাঁ ক্লাসটি শুরু হয়ে গিয়েছে অলরেডি। ওকে, সিনিয়া জান্নাত বলছে স্যার ক্লিয়ার দেখতে পাচ্ছি, শুনতেও পাচ্ছি। ওকে ফাইন, জি স্যার শোনা যাচ্ছে। ওকে ঠিক আছে। ওকে স্যার, তাহলে আমরা ক্লাসের দিকে আগাই। ওকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আর আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু বলবেন। স্যারকে তো আপনারা সবাই শুনতে পাচ্ছিলেন, বলছিলেন। আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু বলবেন। হ্যাঁ, আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু বলবেন। আর সবাই কেমন আছেন এটাও একটু বলবেন। আহ, আপনাদের কমেন্টসের অপেক্ষায় আছি আমি, দেখি আপনারা কমেন্টস করছেন কিনা একটু জানাবেন। আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা, হ্যাঁ একটু জানাবেন। উম, ওকে ওকে, ঠিক আছে, একজন বলছেন ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চলেন আমরা শুরু করি। আজকে আমাদের আপনারা জানেন যে আপনারা যেহেতু নিবন্ধন বা প্রাইমারি 11 থেকে 20তম গ্রেডের যে কোনো চাকরির পরীক্ষার জন্য, শুধু এগুলা না, আপনার বিসিএস থেকে শুরু করে বাংলাদেশের যত ধরনের পরীক্ষা হয় সব পরীক্ষায় কিন্তু আমাদের পাটিগণিতের যে প্রথম যে টপিকসটা অর্থাৎ বাস্তব সংখ্যা, এখান থেকে কিন্তু প্রশ্ন থাকেই। ঠিক আছে, তার মানে এই বাস্তব সংখ্যা থেকে আমরা 2টা ক্লাস নেব। এই 2টা ক্লাসের মাধ্যমে চেষ্টা করব বাস্তব সংখ্যার এ টু জেড, একেবারে শুধুমাত্র প্রাইমারি না, যে আপনি প্রাইমারির জন্য ভর্তি হয়েছেন শুধু প্রাইমারির জন্য লাগবে না, আপনি প্রাইমারির জন্য ভর্তি হয়েছেন, এই আমার ক্লাসটা করার পরে আপনি দেখবেন যে আপনার নিবন্ধনের যে প্রশ্নগুলো আসতেছে সেগুলো পাচ্ছেন। আপনার বিসিএস এর পরীক্ষা দিতে গেলে সেখানে যেগুলো আসবে সেগুলো কিন্তু ইনশাল্লাহ আপনি কিন্তু অ্যান্সার করতে পারবেন। ঠিক আছে, তো আমরা বলছি যে আমি ধরে নিচ্ছি এখানে যারা আছেন, এখানে অনেকেই আছেন অ্যাডভান্স কিছু কিছু জানা আছে, অনেকে আছেন যে আগে করেছেন, এখন রিসেন্টলি অনেক দিন ধরে করা হয়নি, এই কারণে হয়তো নখদর্পণে নেই, কিন্তু আপনার গণিতের বেসিক আপনি জানেন। আবার অনেকেই আছেন একবারে বেসিক থেকে শুরু করতে চান, যে বেসিক অনেক দুর্বল, কারণ আমরা জানি যে শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্ট ছাড়া আর্টস কমার্সের কিছু স্টুডেন্ট আছেন যারা হচ্ছে যাদের বেসিক একটু দুর্বলতা আছে, তো তারা যদি গণিতটাকে ফিল করে শিখতে চান, ভালো করে শিখতে চান, তাদের জন্য কিন্তু আমি সবার কথা মাথায় রেখে একদম বেসিক থেকে শুরু করব। তো যারা অ্যাডভান্স যদি কেউ জেনে থাকেন তাদের একটু ধৈর্য ধরতে হবে, কারণ আমার টার্গেট হবে এখানে যারা আছেন একদম বেসিক থেকে যারা আছেন তাদের কথা মাথায় রেখে কিন্তু আমি ক্লাসটা করব। ঠিক আছে, তো আমরা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত সব করব। শুধুমাত্র আপনাদেরকে যেটা করতে হবে, আমার সাথে একটু ইন্টারঅ্যাক্ট করতে হবে। আমি কোনো প্রশ্ন করলে আপনারাই একটু আমাকে অ্যান্সার দিতে হবে। হ্যাঁ, যদি আমার সাথে ইন্টারঅ্যাক্ট করেন ইনশাল্লাহ আশা করছি আজকের ক্লাসের পরে আপনি ভালো কিছু একটা দেখতে পাবেন, যে না হ্যাঁ আমি পারতেছি, আমি পারবো, বা আমার দ্বারা হবে কিনা আপনি মোটামুটি আইডিয়া পেয়ে যাবেন। ওকে, আচ্ছা চলেন আমরা শুরু করি। আমাদের প্রথম যে টপিকসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বাস্তব সংখ্যা। আপনারা জানেন যে আমাদের পৃথিবীতে সাধারণত আমরা যে সংখ্যা নিয়ে কাজ করি, সংখ্যা সাধারণত 2 ধরনের সংখ্যা হয়। 2 ধরনের সংখ্যা, একটা হচ্ছে
রিয়েল নাম্বার। আচ্ছা আমি একটু ইয়া করে নিচ্ছি, আমি যদি একটু ইয়া করে নেই আমার ইয়াটা, আপনারা জানেন যে একটা হচ্ছে রিয়েল নাম্বার, দুই ধরনের নাম্বার নিয়ে আমরা কাজ করি, একটা হচ্ছে রিয়েল নাম্বার, আরেকটা কি ভাইয়া, আরেকটা হচ্ছে ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি নাম্বার, ঠিক আছে, ইমাজিনারি নাম্বার, অর্থাৎ আমরা এই দুই ধরনের নাম্বার নিয়ে কিন্তু কাজ করি। এখানে এই যে রিয়েল নাম্বারের বাংলায় হচ্ছে কি ভাইয়া, বাস্তব সংখ্যা। তাহলে আমরা যে নাম্বার গণনা করতে পারি, বাস্তবে যে নাম্বার দেখি আমরা, সব কিন্তু হচ্ছে এই রিয়েল নাম্বার বা এই বাস্তব সংখ্যা। তার মানে এইটা নিয়ে আমরা কাজ করি সাধারণত, রাইট। এখন কথা হচ্ছে তাহলে এইটা কি, এই ইমাজিনারি নাম্বারটা কি? ইমাজিনারি নাম্বারটা চিনবেন কারা, যারা হচ্ছে ইন্টারমিডিয়েটে সায়েন্সে পড়েছেন তারা জানেন যে আমাদের সায়েন্সের ইন্টারমিডিয়েটে কিন্তু ইমাজিনারি মানে আমাদের জটিল সংখ্যা নিয়ে কিন্তু আমাদের একটা চ্যাপ্টারই ছিল আলাদা, ঠিক আছে। তার মানে ইমাজিনারি নাম্বার যেগুলো, যে নাম্বারগুলো আছে সেই নাম্বার, এই নাম্বারগুলো সাধারণত আমাদের বাস্তবে কাজে লাগে না, কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগে, সেক্টর কিছু কিছু। কিন্তু আপনাদের এখানে প্রাইমারি নিবন্ধন বা চাকরি পরীক্ষার জন্য আমাদের ইমাজিনারি নাম্বার থেকে কিছু আসবে না, আর যতটুকু আসবে আমি সেটাও দেখিয়ে দিব। আমাদের কাজ হবে আমরা এই রিয়েল নাম্বার, অর্থাৎ যেহেতু আমাদের এটা বাস্তবের সাথে পরিচিত, আমরা এটা নিয়েই সাধারণত কাজ করি, বিভিন্ন ক্ষেত্রে আমাদের কাজ করতে হয়, এই কারণে আমরা এইটা সম্পর্কে ইন ডিটেলস জানার চেষ্টা করব। ওকে, আচ্ছা, তো চলেন আমরা যদি একটু সামনের দিকে যাই, আমরা যদি দেখি যে আমাদের এই যে বাস্তব সংখ্যা থেকে আপনারা জানেন যে বাস্তব সংখ্যা সাধারণত এই যে রিয়েল নাম্বার, এই রিয়েল নাম্বার সাধারণত দুই ধরনের হয়, হ্যাঁ। একটা হচ্ছে মূলদ সংখ্যা, আরেকটা হচ্ছে অমূলদ সংখ্যা, ঠিক আছে। একটা হচ্ছে মূলদ সংখ্যা, আরেকটা হচ্ছে অমূলদ সংখ্যা। আমি আগেই বলছি যারা এখানে যারা এখানে ক্লাস করছেন, এখানে এই যে মূলদ সংখ্যা যেটা আছে, এই মূলদ সংখ্যা থেকে মনে রাখবেন প্রাইমারিতে প্রশ্ন হয়। এই যে আগেই বলে দিচ্ছি যে কোন কোন টপিকস গুলো থেকে প্রশ্ন হয়, তার মানে এখানে প্রাইমারিতে আপনি প্রশ্ন পাবেন এই মূলদ সংখ্যা থেকে। ওকে, আপনি এই অমূলদ সংখ্যা থেকে প্রাইমারিতে নিবন্ধনে প্রশ্ন পাবেন এখান থেকে। মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, মানে এই দুইটা টপিকস থেকে আপনাকে দিয়ে বলবে কোনটি মূলদ সংখ্যা কোনটি অমূলদ সংখ্যা। তার মানে এই দুইটা টপিকসে কিন্তু আপনার পরিপূর্ণ ধারণা থাকতে হবে। আসেন আমরা জিনিসগুলো দেখি। আমরা বলছি যে বাস্তব সংখ্যা সাধারণত দুই ধরনের হয়। বাস্তব সংখ্যা, আমরা রিয়েল নাম্বার নিয়ে কাজ করতেছি, ইমাজিনারি নাম্বার না, ঠিক আছে। রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে মূলদ সংখ্যা, একটা হচ্ছে অমূলদ সংখ্যা, ঠিক আছে। এবার আসেন যে মূলদ সংখ্যা জিনিসটা কি। মূলদ সংখ্যা হচ্ছে যেই নাম্বারকে আমি আবারও বলছি, মূলদ সংখ্যা হচ্ছে যেই নাম্বারকে আপনি পি বাই কিউ আকারে যদি প্রকাশ করতে পারেন, যদি পি বাই কিউ আকারে যদি প্রকাশ করতে পারেন, সেটাই হচ্ছে মূলদ সংখ্যা। আমি আগেই আবার বলছি, যদি কোনো নাম্বারকে আপনি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারেন, সেটা হবে মূলদ সংখ্যা। এবার উদাহরণ দিয়ে বুঝাচ্ছে, দেখেন, খেয়াল করেন। মনে করেন আমি বললাম যে 4, এই যে নাম্বারটা, এটা কি মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা? এটা কেমনে বুঝবো ভাইয়া? এটা বুঝবো, দেখেন আমার টার্গেট হচ্ছে পি বাই কিউ আকারে আমি প্রকাশ করতে পারি কিনা। তাহলে দেখেন তো 4, আমরা জানি যে কোনো সংখ্যার নিচে মনে মনে কিন্তু 1 থাকে, তার মানে দেখেন এখানে 4 আর নিচে 1, তাহলে এটা পি, এটা হচ্ছে কিউ। তাহলে পি বাই কিউ আকারে যেহেতু আমি প্রকাশ করতে পেরেছি, তার মানে এটা হচ্ছে 4 হচ্ছে আমার একটা মূলদ সংখ্যা। ওকে, এরপরে দেখেন আমি আরো উদাহরণ দিই, যেমন দেখেন আচ্ছা, যেমন দেখেন আমি তো বললাম যে ধরেন 5, ধরেন 50, এটা কি মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা? বোঝা যাচ্ছে এটা মূলদ সংখ্যা। কেন মূলদ সংখ্যা? কারণ কি, এই যে দেখেন এটাকে আমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো, কারণ 50 এর নিচে মনে মনে কিন্তু 1 আছে, তার মানে এটা কিন্তু একটা মূলদ সংখ্যা। ওকে, এবার আসেন আমি এখানে একটু ইয়া করে লিখেছিলাম যে এখানে দেখেন নিচের দিকে আমি নট ইকুয়াল টু 0 দিয়েছিলাম। এটা কেন দিয়েছি? কারণ একটু খেয়াল রাখতে হবে, পি বাই কিউ আকারে প্রকাশ করব, কিন্তু খেয়াল রাখতে হবে যে কিউর মানটা যেন কখনো শূন্য না হয়। কারণ আপনারা জানেন যে কোনো নাম্বার তার লাস্ট নিচে, ধরেন এখানে 5 আছে, 5 কে কিন্তু আপনার শূন্য দিয়ে, কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করা যায় না। অর্থাৎ আপনি যদি ক্যালকুলেটরে যদি দেখেন যে 5 ডিভাইডেড বাই 0 দেন, দেখবেন ক্যালকুলেটর কোনো মান দিতে পারবে না, কারণ এটা আসলে অনির্ণয় একটা সংখ্যা, ঠিক আছে। তাহলে যে কোনো সংখ্যাকে এই কিউ মানটা যেন কোনোভাবে 0 না হয়, 0 ছাড়া যে কোনো মান হলে আপনি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার আসেন, তাহলে আমি যেটা বলছিলাম যে আমাদের মূলদ সংখ্যা চিনার এটা হচ্ছে যে কোনো নাম্বারকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারতে হবে। যেমন দেখেন এবার যদি আমি বলি যে 3.5, বলেন তো এটা মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা? আচ্ছা, একটু আপনাদের কাছে আমি দেখি আপনাদের আইডিয়াটা কেমন আছে, বলেন তো একটু, যে এই যে 3.5 এটা কি মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা? আমার সাথে একটু ইন্টারেক্ট করতে হবে, একটু বলবেন যে এই যে 3.5 এটা কি মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা?
দেখি তো 3.5 এটা কি মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা? নবীন রয় মিনাল ভাই, ভেরি গুড, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাবিব ওয়াহিদ, হ্যাঁ আপনার উত্তর সঠিক হয়েছে, এটা মূলদ সংখ্যা। কেন মূলদ সংখ্যা? আমাদের টার্গেট হচ্ছে পি বাই কিউ আকারে দেখানো। দেখেন আপনি এটাকে পি বাই কিউ আকারে দেখাতে পারবেন কেমনে? আপনি নরমালি আমরা জানি যে দশমিক ভাঙলে কি পাই আমরা, যে 35 লিখি আর নিচে হচ্ছে দশমিকের জন্য একটা 1, একটা সংখ্যার জন্য একটা 0। এই যে দেখেন পি বাই কিউ আকারে প্রকাশ করতে পেরেছি, তার মানে হচ্ছে এই যে 3.5 এটাও কিন্তু ভাইয়া এটা একটা মূলদ সংখ্যা, এটা কিন্তু অমূলদ সংখ্যা না। তাহলে আমরা দেখলাম যে আমরা মূলদ সংখ্যা সম্পর্কে ইন ডিটেইলস শিখবো, কারণ এখান থেকে আপনি প্রশ্ন পাবেনই। ঠিক আছে, তাহলে একটা জিনিস শিখলাম আমরা যে এই দশমিক যুক্ত যেগুলো আছে এগুলোকেও কিন্তু আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি, তার মানে এটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। ঠিক আছে, তাইলে দেখেন যে কোনো নাম্বারকে যদি আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি সেটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। আর যদি পি বাই কিউ আকারে প্রকাশ করতে না পারি তাহলে সেটা কি হবে ভাইয়া? সেটা হবে কি? অমূলদ সংখ্যা। আমরা উদাহরণ দিয়ে একটা একটা করে দেখবো। মনে করেন আমি আপনাকে বললাম যে ধরে 7.35, এটা কি মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা? অবশ্যই ভাইয়া মূলদ সংখ্যা। কারণ কি? এটাকে আমরা লিখতে পারি কি 735 আর নিচে কি দশমিকের জন্য একটা 1, দুইটা সংখ্যার জন্য দুইটা 0। তাহলে এই যে পি বাই কিউ আকারে প্রকাশ করলাম, তার মানে এটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। ওকে, এবার আসেন এটা মূলদ সংখ্যা আমরা চিনলাম, মূলদ সংখ্যা চিনলাম। যদি আপনারা যদি মূলদ সংখ্যা বুঝে থাকেন একটু কষ্ট করে সি লিখতে হবে। সবাই একটু কমেন্ট সেকশনে একটু সি লেখেন যে আমরা মূলদ সংখ্যা বুঝেছি। আমি মূলদ সংখ্যা নিয়ে আরো ডিটেলস একটু পরে বলবো। আমরা জাস্ট হচ্ছে এতটুকু বুঝছেন কিনা জাস্ট কষ্ট করে বুঝে থাকলে একটু সি লিখেন, একটু সবাই একটু সি লিখেন। রাইট, সিনিয়া জান্নাত, আপনার উত্তর সঠিক হয়েছে, ধন্যবাদ। আমার সাথে একটু যদি কষ্ট করে ইন্টারেক্ট করেন তাহলে ক্লাসটা কিন্তু মজার হবে ইনশাআল্লাহ। আমি কথা দিচ্ছি ক্লাসটা মজা হতে বাধ্য। ঠিক আছে, আচ্ছা ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমরা মূলদ সংখ্যা শিখলাম। এবার আসেন অমূলদ সংখ্যা। তার মানে অমূলদ সংখ্যা কি? আপনি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবেন না, তাই তো? আচ্ছা উদাহরণ দেখি আমরা। মনে করেন আমি আপনাকে বললাম যে একটা সংখ্যা যেমন 3.555679 এরকম দিয়ে ডট ডট দেওয়া আছে। তাহলে এখানে ডট ডট দেওয়া মানে কি? আমরা জানি এখানে অসীম পর্যন্ত সংখ্যা আছে। কত সংখ্যা আছে আমি জানি না। এটা কি আপনি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবেন? দেখেন তো, খেয়াল করে দেখেন তো। আপনি কিন্তু এই নাম্বারটাকে দেখেন, নরমালি যদি এরকম থাকতো যে 3.5556 যদি এরকম থাকতো তাহলে এটাকে কিন্তু আপনি, যেহেতু এটার সংখ্যা শেষ, এটা সসীম, তাহলে আপনি কিন্তু এটাকে লিখতে পারতেন এইভাবে যে 35556 ডিভাইডেড বাই দশমিকের জন্য একটা 1, চারটা সংখ্যার জন্য চারটা 0 দিতে পারতেন। রাইট, তার মানে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারতেন। কিন্তু এটা যেহেতু আমাদের অসীম দশমিক পর্যন্ত, আমাদের কয়টা নাম্বার আছে আমি জানি না, তাহলে এটাকে কিন্তু আমি পি বাই কিউ আকারে লিখতে পারবো না। তার মানে এই নাম্বারটা হচ্ছে কি ভাইয়া? এই নাম্বারটা হচ্ছে আমাদের একটা অমূলদ সংখ্যা। এই নাম্বারটা হচ্ছে আমাদের একটা অমূলদ সংখ্যা, মনে থাকবে তো? তাহলে দেখেন এই যে এইরকম যদি অসীম পর্যন্ত, যদি দশমিকের পরে অসীম পর্যন্ত সংখ্যা থাকে, যে সংখ্যাগুলো সেম একই রকম হবে না, বিভিন্ন রকমের হবে, যেমন 5 আছে, 6 আছে, 7 আছে, 9 আছে, বিভিন্ন রকমের হবে, তখন কিন্তু সেই নাম্বারটা কি হবে ভাইয়া? সেই নাম্বারটা হবে অমূলদ সংখ্যা। এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আসেন, ধরেন আমি বললাম এই যে দেখেন রুট দিয়ে, আমরা বললাম যে রুটের ভিতরে 2 আছে। এই যে রুট 2 আমরা ছোটবেলা পড়ে আসছি যে রুট 2 হচ্ছে একটা অমূলদ সংখ্যা, মুখস্থ করে আসছি। এটা কেমনে হলো এটা আজকে আমরা বুঝে নিব। যে রুট 2 আপনারা জানেন যে আপনি যদি ক্যালকুলেটরে রুট 2 চাপেন দেখবেন নাম্বারটা এরকম আসবে 1.4142, মানে ক্যালকুলেটরে এই দুইটা মানই আসে, কিন্তু আসলে এটার অ্যাকচুয়াল মান হচ্ছে এরকম যে 1.41421355 অসংখ্য নাম্বার আছে। তাহলে যেহেতু অসংখ্য নাম্বার আছে, তার মানে এই নাম্বারটাকে কিন্তু আমরা কি করতে পারি না, এটাকে যেহেতু অসীম পর্যন্ত, এটা আমি জানি না এটা লাস্ট নাম্বার কত, তাহলে আমি তো এটাকে পি বাই কিউ আকারে লিখতে পারবো না। যেহেতু পি বাই কিউ আকারে লিখতে পারবো না, তার মানে রুট 2 হচ্ছে আমাদের কি ভাইয়া? এই কারণে এটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা। এবার আমি যদি আপনাকে বলি রুট 3 কি ভাই? রুট 3 কি? একই জিনিস। রুট 3 এর মান আপনি যদি ক্যালকুলেটরে চাপেন দেখবেন এরকম আসবে যে 1.73 এরকম আসবে, কিন্তু এটার মান কিন্তু আরো আছে, এখানে অসংখ্য মান আছে। তাহলে এই নাম্বারটা লাস্টের নাম যেহেতু আমি জানি না, তার মানে রুট 3 হচ্ছে আমাদের একটা কি ভাইয়া? রুট 3 হচ্ছে একটা অমূলদ সংখ্যা। এবার আরেকটা জিনিস বলে দিই যে আমাদের মনে রাখবেন যেই নাম্বারগুলো মৌলিক সংখ্যা, যেই নাম্বারগুলো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা, আপনারা জানেন যে 2, 3, একটু পরে মৌলিক সংখ্যা নিয়ে আমি আসতেছি, 2, 3, 5, 7, তারপরে হচ্ছে 11 আছে, এরকম যে নাম্বারগুলো মৌলিক সংখ্যা আছে প্রত্যেকটার উপরে যখন আপনি রুট দিবেন এই নাম্বারগুলোর কিন্তু আপনি
এই নাম্বারগুলো হচ্ছে আপনার লাস্ট নাম্বার আপনি জানতে পারবেন না, তারপরে প্রত্যেকটাই হচ্ছে আমাদের একটা অমূলদ সংখ্যা। এগুলো কিন্তু একটাও কিন্তু আমাদের মূলদ সংখ্যা না, ঠিক আছে? তাহলে আমরা মূলদ আর অমূলদ ক্লিয়ার কিনা? যদি মূলদ আর অমূলদ ক্লিয়ার হয়ে থাকে আরেকবার কষ্ট করে সি লিখতে হবে, আরেকবার একটু কষ্ট করে সি লিখতে হবে, ঠিক আছে? মূলদ আর অমূলদ, আমি মূলদ অমূলদ নিয়ে আমি একটু পরে আরো ডিটেলস, আমার এটার জন্য একটা স্লাইডই আছে, কারণ এটা থেকে পরীক্ষার প্রশ্ন আসবে, এটা থেকে বিভিন্ন রকমের প্রশ্ন করে, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার কিনা? সবাই একটু কষ্ট করে আরেকবার একটু সি লিখতে হবে, যে এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকেন আরেকবার একটু কষ্ট করে সি লিখেন। ওকে, আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এবার আসেন, আমরা দেখলাম যে মূলদ সংখ্যা হচ্ছে চিনবো পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারলে সেটা হবে মূলদ সংখ্যা। এবার দেখেন এই যে মূলদ সংখ্যা, এই মূলদ সংখ্যাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, দুই রকমের পাই আমরা, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে ভগ্নাংশ। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা মানে এটা ভাঙা অংশ থাকবে না, এটা পরিপূর্ণ থাকবে। তার মানে ধরেন আমি লিখলাম যে 450, আমি লিখলাম হচ্ছে 450, তার মানে 450 কিন্তু একটা পূর্ণ সংখ্যা, রাইট? কারণ কি, আপনার 450 তো নরমালি পূর্ণ সংখ্যা, আবার এটা নিচে মনে মনে 1 আছে, পি বাই কিউ দেখতে পাচ্ছি, এটা এমনিও মূলদ সংখ্যা, আবার দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা তো আমরা এমনি চিনি সবাই। আর ভগ্নাংশ কোনটা? ভগ্নাংশ মানে ভাঙা অংশ থাকবে, যদি এরকম থাকে 3.56, তার মানে এটা হচ্ছে আমাদের একটা ভগ্নাংশ, রাইট? এবং এটাকে যদি আমরা ভাঙি, এটা কিন্তু এই যে ভগ্নাংশের মধ্যেও আমরা ভাগ আছে, একটু পরে দেখবো। তার মানে আমরা দেখলাম এটা হচ্ছে একটা ভগ্নাংশ, আর এটা হচ্ছে 356 যদি থাকে তাহলে এটা হচ্ছে আমাদের একটা পূর্ণ সংখ্যা, ঠিক আছে? এবার আসেন, এই পূর্ণ সংখ্যার আবার আমরা তিন রকমের পাই। একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, আর একটা হচ্ছে শূন্য। শূন্য কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যাও না, শূন্য কিন্তু ঋণাত্মক পূর্ণ সংখ্যাও না। আমি বলছি পূর্ণ সংখ্যা মানে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এরকম 1 2 3 5 7 10 1000 100 যা নাম্বার আছে সব পূর্ণ সংখ্যা। 3.5 4.55 7.95 যা আছে দশমিক সংক্রান্ত সব হচ্ছে আমাদের ভগ্নাংশ, ঠিক আছে? এখন কথা হচ্ছে এই যে পূর্ণ সংখ্যার মধ্যে আমরা তিন ধরনের পাই, একটা হচ্ছে ধনাত্মক নাম্বার, একটা হচ্ছে ঋণাত্মক নাম্বার, আর একটা হচ্ছে শূন্য। এখন ধনাত্মক নাম্বার কোনটা? ধনাত্মক নাম্বার হচ্ছে, আমরা যদি ছোটবেলা দেখেন, আমরা ছোটবেলা এরকম একটা সংখ্যা রেখা পড়ে আসছিলাম, এই সংখ্যা রেখার মাঝখানের ইয়াটা ছিল আমাদের জিরো, আর জিরোর চেয়ে বড় যত নাম্বার আছে, জিরোর চেয়ে বড় সবগুলা নাম্বার, এটা 1 ছিল, এটা 2 ছিল, এটা 3 ছিল, এটা 4 ছিল, তাহলে জিরোর চেয়ে বড় যত নাম্বার আছে সব নাম্বার হচ্ছে ধনাত্মক। জিরোর চেয়ে বড় যত নাম্বার আছে সব হবে ধনাত্মক, জিরোর চেয়ে ছোট যত নাম্বার আছে এটা হচ্ছে -1 -2 -3 -4, এইভাবে জিরোর চেয়ে ছোট যত নাম্বার পাবেন আপনি, এইভাবে মাইনাসের 5000 মাইনাসের 500 যা পাবেন আপনি সব হচ্ছে কি ভাইয়া, জিরোর চেয়ে ছোট হলে সেটা হবে আমাদের ঋণাত্মক। তাইলে জিরোর চেয়ে বড় হলে ধনাত্মক বলছি, জিরোর চেয়ে ছোট নাম্বার গুলো হলে সেটাকে আমরা ঋণাত্মক বলছি। ধনাত্মককে তো আমরা প্লাস দিয়ে প্রকাশ করি, এটা আমরা জানি, ছোটবেলা পড়ে আসছি, আর এটাকে আমরা মাইনাস দিয়ে প্রকাশ করি। একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি কিন্তু জিরোটাকে কিন্তু কাউন্ট করি না, বলছি জিরোর চেয়ে বড় হইলে, আবার জিরোর চেয়ে ছোট হইলে, তার মানে বড় হইলে ধনাত্মক, ছোট হইলে ঋণাত্মক, কিন্তু জিরোটাকে ধরেছি, জিরোটাকে একবারও ধরি নেই। তার মানে এই জিরোটা কিন্তু ধনাত্মকও না ঋণাত্মকও না, এটাকে বলা হয় অঋণাত্মক সংখ্যা, অঋণাত্মক, ঠিক আছে? এটাকে বলা হয় অঋণাত্মক সংখ্যা, ঠিক আছে? এবার বলেন তো ধনাত্মক ঋণাত্মক ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয়ে থাকেন আবার একটু কষ্ট করে সি, ধনাত্মক ঋণাত্মক যদি ক্লিয়ার হয়ে থাকেন আবার একটু কষ্ট করে সি লিখতে হবে, ঠিক আছে? ধনাত্মক ঋণাত্মক যদি বুঝে থাকেন তাহলে আবার একটু কষ্ট করে সি লিখতে হবে। আমরা পূর্ণ সংখ্যা পড়ছিলাম, পূর্ণ সংখ্যার মধ্যে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং অঋণাত্মক সংখ্যা যেটা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। কোনো কিছু জানার থাকলে প্রশ্ন করেন, প্রশ্ন করার কিন্তু ইয়া আছে, আমি কমেন্ট দেখতেছি এই কারণে যে আপনাদের মধ্য থেকে কোনো প্রশ্ন আসে কিনা। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আপনি মানে একদম নির্দ্বিধায় আপনি প্রশ্ন করতে পারেন, ঠিক আছে ভাইয়া? নির্দ্বিধায় আপনি প্রশ্ন করতে পারবেন, তবে আপনার মানে কনফিউশন থাকা যাবে না, কনফিউশন এখান থেকে ক্লিয়ার হয়ে যাবেন, এরপরে যেন আর কোনো টিচারের কাছে দৌড়াইতে না হয় ইনশাল্লাহ। এই ইয়া নিয়ে আপনি একজন টিচারের কাছে পড়তেছেন, একজন টিচারের কাছে এমন ভাবে পড়বেন যে এরপরে যেন আর এই সাবজেক্ট নিয়ে আর কোনো টিচারের কাছে যাওয়া না লাগে। আপনি টাকা দিয়ে পড়তেছেন, আপনার অধিকার আছে আপনার কোশ্চেন করার, জানার,
যেইভাবে হোক আমার কাছে এখন যদি আমি দেখতে পাই তাহলে আমি এখন অ্যান্সার দিয়ে দিলাম, যদি না হয় আপনি কমেন্টস করে রাখলেন, পরে টিচাররা দেখবে, দেখে হয়তো আমার কাছে দিবে, অ্যান্সার পেয়ে যাবেন আপনারা। যেইভাবে হোক আপনি এটা কনফিউশন গুলো ক্লিয়ার করে একদম ক্লিয়ার করে যাবেন। ওকে, আচ্ছা আমরা দেখলাম পূর্ণ সংখ্যা দেখলাম, আর ভগ্নাংশের মধ্যে কি আছে? একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। ভগ্নাংশ আবার দুই ধরনের, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ জিনিসটা কি আপনারা জানেন? ভাঙা অংশ, ভগ্নাংশ আমরা এইভাবে লিখি, মনে করেন আমি লিখলাম এরকম 35 নিচে 100, এটা একরকম ভগ্নাংশ। আবার আমি লিখলাম ধরেন এরকম লিখলাম যে 3.35, ধরেন 3.35 লিখলাম, এইটা একরকম ভগ্নাংশ, এটাও ভাঙা অংশ, এটাও ভগ্নাংশ। ভগ্নাংশের মধ্যে কি থাকে? ভগ্নাংশের মধ্যে আপনার জানেন যে নিচে হর থাকে, নিচে থাকে হর, উপরে থাকে হচ্ছে লব, ঠিক আছে, লব হর থাকে, এটা হচ্ছে আমাদের ভগ্নাংশ। এটাকে বলছি আমরা সাধারণ ভগ্নাংশ, এটাকে বলছি হচ্ছে আমরা সাধারণ ভগ্নাংশ। আর এই যে দেখেন দশমিক যুক্ত যে ভগ্নাংশ, সেটাকে বলছি, এটা পরিপূর্ণ সংখ্যা না, ভাঙা অংশ, এই কারণে এটাকে বলছি আমরা দশমিক, যেহেতু দশমিক দিয়ে আছে এই কারণে এটাকে বলছি আমরা দশমিক ভগ্নাংশ, ঠিক আছে। এবং এই দশমিক ভগ্নাংশকে আপনি সাধারণ ভগ্নাংশে নিয়ে আসতে পারবেন কেমনে? এই যে দেখেন আমি লিখছি 3.35, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? আমরা যদি পূর্ণ সংখ্যাটা লিখি 335, তাহলে নিচে দশমিকের জন্য একটা 1, দুইটা সংখ্যার জন্য দুইটা শূন্য, এই যে দেখেন 335/100, এটা হয়ে গেল সাধারণ ভগ্নাংশ। এখন তাহলে আমরা হ্যাঁ দশমিকের আগে যদি দেখেন, খেয়াল করেন, মনে করেন দশমিকের আগে শূন্য আছে, তাহলে ধরেন 0.35 আছে, আপনি এটা বলেন এটা মূলদ সংখ্যা হবে না অমূলদ সংখ্যা হবে? আমরা তো জানি যে শূন্য, দশমিকের আগে শূন্যের কোনো দাম নাই, তাহলে আমরা যদি 35 লিখি, পূর্ণ সংখ্যাটা লিখলাম, লিখার পরে দশমিকের জন্য একটা 1, দুইটা সংখ্যার জন্য দুইটা শূন্য, তাহলে p/q আকারে লিখতে পারলাম না ভাইয়া? তার মানে কি এটা অবশ্যই কি সংখ্যা? এটা হচ্ছে মূলদ সংখ্যা, এটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। বুঝছেন? শহীদ হাসান ফারুক ভাই, আপনি বুঝেছেন কিনা? যদি বুঝে থাকেন আপনি একটু কষ্ট করে সি লিখবেন, আপনি এটা বুঝেছেন কিনা। হ্যাঁ ফারুক ভাই, শহীদ হাসান ফারুক ভাই একটা প্রশ্ন করেছিলেন, ঠিক আছে। তাহলে এটা কোন টাইপের সংখ্যা? এই যে 0.12, এবার আপনি বলেন পারবেন কিনা 0.12 মানে আমরা এই যে 12 লিখলাম, তারপরে আপনি দেখবেন p/q আকারে প্রকাশ করতে পারেন কিনা। এই যে দেখেন আপনি 12 লিখলেন আর দশমিকের জন্য একটা 1, দুইটা সংখ্যার জন্য দুইটা শূন্য, এই যে p/q আকারে লিখতে পারলেন, তার মানে এটা অবশ্যই কি ভাইয়া? এটা হচ্ছে আমাদের একটা মূলদ সংখ্যা, ঠিক আছে। বুঝছি কিনা বলেন, বুঝছি কিনা? ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এইভাবে কোশ্চেন করবেন, কোনো ইয়া থাকলে অবশ্যই কোশ্চেন করতে হবে, সাথে সাথে আমাদের কোশ্চেন করতে হবে, তাহলে ইয়াটা ভালো হবে, ক্লাসটাও ভালো হবে, আপনাদের জন্য সুবিধা হবে। আমি কোথায় ছিলাম? আমি ছিলাম এখানে, সাধারণ আর দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ বলছিলাম যে লব হর থাকবে, দশমিক ভগ্নাংশে দশমিক যুক্ত সংখ্যা থাকবে। ওকে, এবার আসেন আমরা এগুলোর মধ্যেও আসতেছি যে সাধারণের মধ্যে আবার দুই ধরনের সাধারণ ভগ্নাংশ পাই, প্রকৃত অপ্রকৃত আর মিশ্র, 3 ধরনের পাই। আর দশমিক ভগ্নাংশের মধ্যে সসীম অসীম, আমরা আসতেছি। আমি আগে এটা শেষ করি। এবার আসেন, এই যে দেখেন ধনাত্মক সংখ্যা, এটা খুবই ইম্পর্টেন্ট। আমি বলছিলাম যে আমাদের এখানে যে পরীক্ষায় প্রশ্ন হয়, আপনি মূলদ অমূলদ থেকে প্রশ্ন পাবেন, মূলদ এবং অমূলদ থেকে প্রশ্ন পাবেন, আরেকটা প্রশ্ন পাবেন এই যে এখান থেকে। আমাদের ন্যাচারাল নাম্বার একটা পড়ি আমরা ইংলিশে, এই যে n, ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা, তাহলে এখান থেকে আমাদের প্রশ্ন হয়, ঠিক আছে। তাহলে এই যে দেখেন ধনাত্মক নাম্বার, আমরা দেখছি পূর্ণ সংখ্যার মধ্যে 3 ধরনের নাম্বার পাই, ধনাত্মক পাই, ঋণাত্মক পাই, অঋণাত্মক বা শূন্য পাই। এই ধনাত্মক নাম্বার আবার আমরা 3 ধরনের পাই, ধনাত্মক পজিটিভ, 0-র চেয়ে বড় যত মান, এই মানগুলো আবার 3 ধরনের পাই আমরা। একটা হচ্ছে মৌলিক সংখ্যা, একটা হচ্ছে যৌগিক সংখ্যা, একটা হচ্ছে 1। এবার আসেন এই যে টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট, এই মৌলিক সংখ্যা থেকে আমি বলছিলাম যে এখান থেকে প্রশ্ন হয়, তার মানে এই মৌলিক সংখ্যাটা থেকেই আপনার প্রশ্ন হবে, ঠিক আছে। আচ্ছা, দশমিক তোলার নিয়মটা একটু ক্লিয়ার করে দেন। আচ্ছা, দশমিক তোলার নিয়মটা হচ্ছে, মনে করেন আপনার কাছে এরকম থাকলো যে ধরেন 4.95 এরকম আছে, এটাকে দশমিক কিভাবে উঠাবেন? আপনি পূর্ণ সংখ্যা, পুরা সংখ্যা যেটা আছে পুরাটা আগে লিখবেন। যেমন 495 আছে, তাহলে 495 লিখবো। লিখার পরে বিপরীত পাশে আমরা দশমিকের জন্য একটা 1 দিব, দশমিকের জন্য একটা 1, তারপরে দুইটা সংখ্যা, দশমিকের পরে দুইটা সংখ্যা আছে, তাহলে দশমিকের পরে যত সংখ্যা ততটা শূন্য, তাহলে দুইটা সংখ্যা আছে, দুইটা শূন্য, ঠিক আছে। এভাবে হচ্ছে আমরা দশমিক উঠাবো। এটা হচ্ছে আনোয়ার ভাই কোশ্চেন করেছেন, ঠিক আছে। এটা হচ্ছে আনোয়ার ভাই কোশ্চেন করেছেন, হ্যাঁ হ্যাঁ রাইট, সিনিয়র জান্নাত, রাইট। তো তার মানে আনোয়ার ভাই বুঝছেন কিনা দশমিক কিভাবে উঠাবেন? আমি এখানে আসছিলাম যে আমাদের যে ধনাত্মক সংখ্যাগুলো আছে, ধনাত্মক সংখ্যার মধ্যে আমরা জানি 3 ধরনের আছে, একটা হচ্ছে মৌলিক সংখ্যা, একটা হচ্ছে যৌগিক সংখ্যা, একটা হচ্ছে 1 কিন্তু মৌলিক না যৌগিক না, এই জিনিসটা এখন ক্লিয়ার হবো আমরা, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আসি মৌলিক সংখ্যা, এটা খুবই ইম্পর্টেন্ট। মৌলিক সংখ্যা জিনিসটা কি? মৌলিক সংখ্যাটা হচ্ছে, মনে রাখবেন
যে যেই সংখ্যার আমরা ছোটবেলায় ফ্যাক্টর পড়ে আসছি, উৎপাদক পড়ে আসছি, গুণনীয়ক পড়ে আসছি, ঠিক আছে? কোন সংখ্যার গুণনীয়ক, আচ্ছা আমি প্রথমে এটা সংজ্ঞাটা বলি, বইয়ে যেভাবে দেওয়া আছে যে কোনো সংখ্যাকে যদি আপনি এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবেন না, তখন সেই সংখ্যাটাকে বলি আমরা মৌলিক সংখ্যা। যেমন আমি আপনাকে উদাহরণ দিই, ধরেন আমি লিখলাম হচ্ছে 5। এই যে 5 সংখ্যাটা, এই সংখ্যাকে আপনি 1 দিয়ে শুধু ভাগ করতে পারবেন, আর ওই সংখ্যাটা দিয়ে অর্থাৎ 5 দিয়ে ভাগ করতে পারবেন। তার মানে এই কারণে আমরা বলছি 1 এবং ওই সংখ্যাটা দিয়ে যদি ভাগ করতে পারি, অন্য কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ না যায়, তাহলে এই সংখ্যাটা হচ্ছে আমাদের একটা মৌলিক সংখ্যা, ঠিক আছে? আপনি উম্মে আয়েশা কোনটা বুঝেন নাই একটু বলবেন, হ্যাঁ? একটু বুঝেন নাই কোনটা, এটা আমাকে একটু বলবেন। উম্মে আয়েশা আপু, আপনি কোনটা বুঝেন নাই, আপনি একটু ইয়া করে দিবেন যে স্যার এই জিনিসটা বুঝি নাই, আমি মূলদ সংখ্যা বুঝি নাই, অথবা অমূলদ বুঝি নাই, অথবা ঋণাত্মক বুঝি নাই, অথবা ধনাত্মক বুঝি নাই। এই জিনিসগুলো একটু ক্লিয়ার করে দিতে হবে এভাবে, তাহলে আমার জন্য সুবিধা হবে। আমি তো অনেকগুলো জিনিস পড়িয়েছি, কোনটা বুঝেন নাই আমাকে একটু জানায়েন আপনি, হ্যাঁ? আচ্ছা, যেটা বলছিলাম আমি এখানে ছিলাম মৌলিক সংখ্যা। তাহলে যেই সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেটাকে বলছি আমরা মৌলিক সংখ্যা। আরেকটা মানে সহজে মনে রাখার জন্য, যে যেই সংখ্যার ফ্যাক্টর বা উৎপাদক শুধুমাত্র দুইটা থাকবে, এক এবং ওই সংখ্যাটা, এছাড়া অন্য কোনো ফ্যাক্টর থাকবে না বা উৎপাদক থাকবে না, অথবা গুণনীয়ক থাকবে না। একই জিনিস, ফ্যাক্টরের বাংলায় গুণনীয়ক, ফ্যাক্টরের বাংলায় উৎপাদক, ঠিক আছে? তার মানে দেখেন, এই যে 5-এর গুণনীয়ক একটা পাইলাম আর ওই সংখ্যাটাই পেলাম, মানে দুইটা ছাড়া কোনো উৎপাদক পাবো না আমরা, সেটাকে বলবো আমরা মৌলিক সংখ্যা। আমি যদি বলি যে 13, দেখেন তো 13কে আপনি 1 দিয়ে ভাগ করতে পারবেন, আর শুধুমাত্র 13 দিয়েই ভাগ করতে পারবেন, এছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে আপনি ভাগ করতে পারবেন না। তার মানে 13 হচ্ছে আমাদের কি ভাইয়া? 13 হচ্ছে আমাদের একটা মৌলিক সংখ্যা। তাইলে দেখেন, আমি যদি বলি 12, এই যে 12 সংখ্যাটা, এটা কি মৌলিক সংখ্যা? তাহলে আমি বলছি যে শুধুমাত্র উৎপাদক থাকবে দুইটা, যেমন এটার উৎপাদক শুধু দুইটা, 1 আর 13, এটার উৎপাদক শুধু দুইটা, 1 আর 5। কিন্তু 12কে দেখেন, আপনি 12কে আপনি 1 দিয়ে ভাগ করতে পারবেন, 12কে আপনি 2 দিয়ে ভাগ করতে পারবেন, 6 দোকানে 12, 12কে আপনি 3 দিয়ে ভাগ করতে পারবেন, 3 4 12, 12কে আপনি 4 দিয়ে ভাগ করতে পারবেন, 3 4 12, 12কে আপনি 6 দিয়ে ভাগ করতে পারবেন, 6 দোকানে 12, 12কে আপনি 12 দিয়ে ভাগ করতে পারবেন। তাহলে এটার উৎপাদক পাইলাম কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা উৎপাদক পাইলাম। তার মানে কি এটা মৌলিক সংখ্যা? অবশ্যই না, এটা একটা যৌগিক সংখ্যা। এই যে দেখেন, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, তার মানে হচ্ছে যদি উৎপাদক 2 এর বেশি হয়, খেয়াল রাখতে হবে, 2 এর বেশি হলে সেটা হবে আমাদের কি? উৎপাদক। আমি বলছি, আচ্ছা, উম্মে আয়েশা একজন বলছেন ধনাত্মক। ধনাত্মক মানে জিরোর চেয়ে বড় যত নাম্বার, জিরোর চেয়ে বড় কি 1 2 3 4 5 100 1000 1 লক্ষ যা আছে জিরোর চেয়ে বড় সব হচ্ছে ধনাত্মক। জিরোর চেয়ে ছোট যত নাম্বার আছে, -1 -2 -3 -5 -10 -100 -1 লাখ -1000 যা আছে সব হচ্ছে ঋণাত্মক, ঠিক আছে? আর মৌলিক সংখ্যাটা আমি বুঝাচ্ছি এখন, যেটা বলছিলাম যে মৌলিক সংখ্যা হচ্ছে এটার ফ্যাক্টর বা উৎপাদক থাকবে শুধু দুইটা, কমও না বেশিও না, দুইটাই থাকবে উৎপাদক, সেটাকে বলবো হচ্ছে আমরা মৌলিক সংখ্যা, ঠিক আছে? আমরা মৌলিক সংখ্যার চার্ট একটু পরে একটা দেখবো, আমরা আমাদের মৌলিক সংখ্যা থেকে প্রশ্ন যেভাবে আসে এগুলো আমরা একটু পরেই দেখবো, ঠিক আছে? তাহলে দেখেন, আমি বললাম যে মনে করেন যে 17, দেখেন তো 17কে আপনি 1 দিয়ে ভাগ করতে পারবেন আর 17 দিয়ে ভাগ করতে পারবেন, আর কোন সংখ্যা দিয়ে আপনি 17কে ভাগ করতে পারবেন না। তাহলে এটা উৎপাদক কয়টা? দুইটা। তার মানে অবশ্যই 17 হচ্ছে আমাদের একটা মৌলিক সংখ্যা, ঠিক আছে? আমি যদি বলি যে 19, দেখেন তো 19কে আপনি 1 দিয়ে ভাগ করতে পারবেন, আর এই 19 দিয়েই কিন্তু ভাগ করতে পারবেন, আর কোন সংখ্যা দিয়ে কিন্তু আপনি ভাগ করতে পারবেন না, ঠিক আছে? তার মানে আমাদের এই 19টা হচ্ছে আমাদের একটা মৌলিক সংখ্যা। আমি যদি বলি 18, দেখেন তো 18 কি মৌলিক সংখ্যা? আপনি দেখেন, আপনি 18কে 1 দিয়ে ভাগ করতে পারবেন, 18কে 2 দিয়ে ভাগ করতে পারবেন, 9 দুগুণে 18, আপনি 18কে 3 দিয়ে ভাগ করতে পারবেন, 3 6 18, আপনি 18কে 6 দিয়ে ভাগ করতে পারবেন, 3 6 18, আপনি 18কে 9 দিয়ে ভাগ করতে পারবেন, আর 18 দিয়ে ভাগ করতে পারবেন। যদি 2 এর বেশি উৎপাদক পাই তাহলে সেটা আর মৌলিক হবে না, সেটা হবে যৌগিক সংখ্যা। তাহলে সোনিকা রানী রয় আপু, আপনি বুঝেছেন কিনা মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা? আবার সবাই আপনারা বাকিরা যারা আছেন সবাই মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা ক্লিয়ার কিনা? এইটারও ডিটেলস আছে একটু পরে। এই মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয়ে থাকেন আবার একটু কষ্ট করে সি লিখতে হবে, একটু কষ্ট করে সি লিখেন যে স্যার আমি মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা বুঝেছি, ঠিক আছে? মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা বুঝেছি কিনা জাস্ট একটু সি লিখতে হবে, কষ্ট করে জাস্ট সি লিখলেই হবে, তাহলে আমি বুঝবো যে না এখানে যারা আছেন, যারা ক্লাস করতেছেন মোটামুটি সবাই বুঝেছেন, ঠিক আছে? একটু কষ্ট করে সি লিখতে হবে।
ক্লিয়ার, ওকে আলহামদুলিল্লাহ। মনে মনে সবাই একটু আলহামদুলিল্লাহ পড়ে নেন যে আমরা একটা নতুন জিনিস শিখে ফেললাম, বা যদি কনফিউশন ছিল আগে এটা আমরা ক্লিয়ার করে নিলাম। ঠিক আছে, আচ্ছা এবার আসেন। তাহলে আমরা দেখলাম যে ধনাত্মকের মধ্যে আমরা দেখলাম যে একটা হচ্ছে মৌলিক সংখ্যা, একটা হচ্ছে যৌগিক সংখ্যা। আরেকটা দেখেন, এই যে ওয়ান, এই যে ওয়ান, এই ওয়ানটা কিন্তু মৌলিকও না যৌগিকও না, খেয়াল রাখতে হবে। মৌলিক সংখ্যা বলছিলাম শুধু দুইটা উৎপাদক থাকবে, দুইয়ের বেশি উৎপাদক পাইলে সেটা হচ্ছে যৌগিক। আর ওয়ানটা কি? ওয়ানটা মৌলিকও না যৌগিকও না। কেন? কারণ হচ্ছে দেখেন ওয়ানের উৎপাদক কয়টা? একটাই, এককে শুধু এক দিয়ে ভাগ করতে পারেন। তার মানে দুইয়ের কম উৎপাদক পাইলে সেটা মৌলিকও না যৌগিকও না। তার মানে এক হচ্ছে মৌলিক সংখ্যাও না যৌগিক সংখ্যাও না, এটা হচ্ছে আমাদের একটা একক সংখ্যা। একক সংখ্যা বা একই বলতে পারি আমরা। এটা মৌলিকের মধ্যেও পড়ে না, এটা আমাদের যৌগিকের মধ্যেও পড়ে না। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তাইলে আমরা দেখলাম এটা এগুলো হচ্ছে আমাদের ধনাত্মক সংখ্যা। আচ্ছা এবার আসেন আমরা ভগ্নাংশের মধ্যে গুলো যদি দেখি, যে সাধারণ ভগ্নাংশের মধ্যে, ভগ্নাংশ তো দুই ধরনের দেখলাম, একটা সাধারণ, একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশের মধ্যে আবার একটা তিন ধরনের আছে, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, একটা অপ্রকৃত ভগ্নাংশ, একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ কোনগুলো বলছিলাম? রাইট, তাহলে সাধারণ ভগ্নাংশ কোনগুলো বলছিলাম? সাধারণ ভগ্নাংশ স্বাভাবিক সংখ্যা না? তানসির মাহমুদ জিয়া এক, কিন্তু স্বাভাবিক সংখ্যা যদি বলি, স্বাভাবিক সংখ্যা হচ্ছে জিরোর চেয়ে বড় যত সংখ্যা আছে ধনাত্মক সব স্বাভাবিক সংখ্যা। তার মানে 1 2 3 4 100 1000 1 লাখ যা আছে সব স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, দুই সংখ্যাটা কি মৌলিক নাকি যৌগিক? দেখেন তো দুই, এই যে দেখেন দুইকে আপনি দুইটার উৎপাদক কয়টা পান? দেখেন দুইকে আপনি এক দিয়ে ভাগ করতে পারেন, আর দুই দিয়ে ভাগ করতে পারেন, আর কিছু দিয়ে ভাগ করতে পারেন না। যেহেতু দুইটা উৎপাদক অবশ্যই এটা মৌলিক সংখ্যা। আর আমরা জানি জোড় সংখ্যা, দুই হচ্ছে একটা জোড় সংখ্যা, আর দুইয়ের মধ্যে দুই হচ্ছে সবচেয়ে ছোট। জোড় সংখ্যা কখনো মৌলিক হয় না, কিন্তু শুধুমাত্র একটা সংখ্যায় আছে দুই, যেটা হচ্ছে জোড় সংখ্যা কিন্তু মৌলিক। ঠিক আছে, তার মানে দুই হচ্ছে আমাদের সবচেয়ে ছোট জোড় সংখ্যা, জোড় মৌলিক সংখ্যা। ওকে, আচ্ছা আব্দুর রউফ, এটা কি ধনাত্মক নাকি ঋণাত্মক? 0.1 অবশ্যই ধনাত্মক। দেখেন মাইনাস ঋণাত্মক, ঋণাত্মক কি আমার মাইনাস চিহ্ন থাকবে। ঠিক আছে, আর হচ্ছে কি আমাদের দেখেন এই যে এটার মধ্যে তো জিরো, এখানে 0.1, তাহলে এটা কি অবশ্যই আমাদের ধনাত্মক সংখ্যা। ওকে, কারণ কি দেখেন আপনি যদি আমাদের এই সংখ্যা রেখার ইয়াটা দেখি, এটা হচ্ছে জিরো, এটা হচ্ছে জিরো, জিরোর পরে 1 হচ্ছে এখানে। 0.1 মানে কি? জিরোর চেয়ে একটু বেশি, এটা কিন্তু ধনাত্মক এইখানে আছে, জিরোর চেয়ে একটু বেশি। 0.5 মানে অর্ধেক, 0.5 মানে হচ্ছে জিরো আর একের মাঝখানে। এখানে কিন্তু অসংখ্য নাম্বার আছে ধনাত্মক, 0.1 0.01 0.001 এরকম লাখ লাখ কোটি কোটি নাম্বার আছে, সব ধনাত্মক সংখ্যা। এগুলো হচ্ছে সবই কিন্তু ভাইয়া আমাদের ধনাত্মক সংখ্যা। ওকে, হ্যাঁ না, জিরো স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার না। জিরোটা আমরা জানি যে জিরোটা এটার মধ্যেও পড়ে না, এটার মধ্যে পড়ে না, জিরোটা হচ্ছে অঋণাত্মক সংখ্যা। ওকে, আচ্ছা এবার আসেন আমরা বলছিলাম যে আমাদের ভগ্নাংশের মধ্যে একটা আছে সাধারণ, একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশের মধ্যে বলছিলাম যে সাধারণ ভগ্নাংশগুলো কিভাবে থাকে? লব আর হর আকারে থাকে। লব আর হর, মনে করেন আমি লিখলাম যে 35, নিচে হচ্ছে ধরেন 50, এই যে লব আছে উপরে, নিচে হচ্ছে হর, এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ। এই সাধারণ ভগ্নাংশের মধ্যে দেখেন, এই সাধারণ ভগ্নাংশের মধ্যে একটা আছে প্রকৃত ভগ্নাংশ, একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কোনটা? প্রকৃত এটা তো একটা ভগ্নাংশ, এর মধ্যে প্রকৃত হচ্ছে যদি হরটা বড় হয়। নরমালি আমরা এইটাই সাধারণত দেখি যে নিচেরটা সবসময় বড় হয়, অর্থাৎ হরটা যদি সবসময় বড় হয়, হর বড় লব ছোট, এটা হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ। এবার যদি উল্টাটা হয়, দেখেন উপরে 50 আছে, নিচে 35 আছে, তার মানে কি? এবার দেখেন লবটা হচ্ছে বড়, হরটা হয়ে গেল ছোট, এটা হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ, এটা হচ্ছে অপ্রকৃত। ঠিক আছে, আর মিশ্র ভগ্নাংশ যেটা, এটা হচ্ছে সামনে একটা সংখ্যা থাকবে এরকম, এটাকে বলবো হচ্ছে আমরা মিশ্র ভগ্নাংশ। যেমন মনে করেন 1 সমস্ত 35 ভাগের এরকম থাকবে, 1 সমস্ত ধরেন যে 3 ভাগের 2, 1 সমস্ত 50 ভাগের 35 এরকম থাকবে, তখন এটা এগুলাকে বলবো হচ্ছে আমরা মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে, আচ্ছা বলেন প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে সি, আর যদি ক্লিয়ার না হয় আমি আবার বুঝাবো। আপনারা বলেন প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র ভগ্নাংশ ক্লিয়ার কিনা একটু বলবেন। প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র ভগ্নাংশ ক্লিয়ার কিনা? প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র ভগ্নাংশ যদি ক্লিয়ার হয়ে থাকেন একটু কষ্ট করে একটু সি লিখতে হবে। হ্যাঁ, একটু কষ্ট করে সি লিখতে হবে।
ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা দেখলাম আমাদের ভগ্নাংশ আমরা শিখে গেলাম যে সাধারণ ভগ্নাংশের মধ্যে আছে প্রকৃত, অপ্রকৃত আর হচ্ছে মিশ্র ভগ্নাংশ। স্যার ভগ্নাংশটা যদি আরেকটু বুঝাইতেন, ভগ্নাংশের কোনটা বুঝাবো? দেখেন ভগ্নাংশের মধ্যে একটা দেখলাম সাধারণ, একটা হচ্ছে দশমিক। সাধারণ বলতে বলতেছি লব আর হর মিশ্রিত থাকবে, মানে মনে করেন উপরে 5, নিচে 5 আছে, উপরে 3 আছে, তাহলে লব আছে হর আছে, এটা সাধারণ। কিন্তু যদি দশমিক হয় এরকম থাকবে 3.5, তাহলে এটা দশমিক, এই যে মাঝখানে দশমিক আছে, এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। এটা তো পুরা সংখ্যা না, 3.5 এটা। 3 হচ্ছে পূর্ণ সংখ্যা, 4 হচ্ছে পূর্ণ সংখ্যা, কিন্তু এই যে 3.5 এটা 3.5, অর্ধেক, তার মানে 3 এর পরে অর্ধেক, ভাঙা অংশ, এই কারণে এটাকে ভগ্নাংশ বলছে। যেহেতু দশমিক আছে এই কারণে এটা দশমিক ভগ্নাংশ, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের সাধারণ ভগ্নাংশ। এই দশমিক ভগ্নাংশকে আমরা সাধারণ ভগ্নাংশে নিয়ে আসতে পারি কেমনে বলছিলাম, যে আমরা সংখ্যা দুইটা লিখবো, লেখার পরে দশমিকের জন্য একটা 1, আর যতটা সংখ্যা দশমিকের পরে ততটা 0, তাহলেই সেটা সাধারণ ভগ্নাংশে চলে আসে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা বলছিলাম যে এই সাধারণ ভগ্নাংশগুলোর মধ্যে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ। আচ্ছা, একজন মিশ্র ভগ্নাংশটা বুঝতে চেয়েছেন। আচ্ছা, এর মধ্যে বলছিলাম যে প্রকৃত ভগ্নাংশের মধ্যে হরটা নিচেরটা সবসময় বড় থাকবে, এবং আমাদের ভগ্নাংশ সবসময় নিচেরটাই বড় থাকে। মানে আমরা প্রকৃত ভগ্নাংশটা বাস্তবে বেশি দেখি, যে নিচে থাকবে কত, ধরেন নিচে থাকবে হচ্ছে 40, উপরে হচ্ছে 20, এরকম, ঠিক আছে, এটা প্রকৃত। আর অপ্রকৃত হচ্ছে উল্টাটা যদি থাকে, উপরে 40 নিচে 20, তার মানে হর ছোট, এটা একটু আনন্যাচারাল। এ কারণে বলছি যে এটা হর যদি ছোট লব বড় হয় এটা অপ্রকৃত ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশ হচ্ছে প্রকৃত ভগ্নাংশের সামনে, মনে করেন 2 1 থাকলো, 1 সমস্ত বা 2 সমস্ত, এরকম যদি সামনে একটা সংখ্যা থাকে তখন সেটাকে বলছি আমরা মিশ্র ভগ্নাংশ। ওকে, মানে প্রকৃত ভগ্নাংশের সামনে যদি কোনো একটা সংখ্যা থাকে তখন সেটাকে বলছি আমরা মিশ্র ভগ্নাংশ, ঠিক আছে ভাইয়া। তাহলে আমরা এবার বলেন, এবার ক্লিয়ার কিনা? এবার ক্লিয়ার কিনা একটু বলবেন। অনেকে মিশ্র ভগ্নাংশটা বুঝতে চেয়েছিলেন, এবার ক্লিয়ার কিনা বলেন। আচ্ছা, ওকে, এবার আসেন আমরা ভগ্নাংশ দেখে ফেললাম, এবার দশমিক ভগ্নাংশের মধ্যে দেখেন আমাদের এ পাশে শেষ। আচ্ছা, এবার আমরা দেখবো হচ্ছে দশমিক ভগ্নাংশ। আচ্ছা, দশমিক ভগ্নাংশের মধ্যে এখানে দেখেন একটা আছে কি অসীম, একটা হচ্ছে সসীম, সসীম আর একটা হচ্ছে অসীম ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ দেখেন, আমরা সাধারণ ভগ্নাংশগুলোর মধ্যে আমরা প্রকৃত অপ্রকৃত মিশ্র দেখলাম, কিন্তু যদি দশমিক ভগ্নাংশ থাকে, যেটা বলছিলাম যে 3.75, মনে করেন এটা একটা দশমিক ভগ্নাংশ। এর মধ্যে একটা হচ্ছে সসীম আছে, একটা হচ্ছে অসীম আছে। অসীম, ঠিক আছে। সসীম মানে কি, শেষ আপনি দেখতে পাবেন, এটা শেষ সংখ্যা আপনি জানেন, এটাকে বলছি আমরা সসীম। আর অসীম, সীমা নাই, সীমা ছাড়া আপনার শেষ সংখ্যা জানেন না, তাহলে সেটাকে বলছি আমরা অসীম। তাহলে বলেন তো এই সংখ্যাটা কি সসীম না অসীম? 3.75, একটু বলেন তো এই সংখ্যাটা কি সসীম নাকি অসীম, বলেন তো একটু। এই যে 3.75 এটা কি সসীম ভগ্নাংশ নাকি অসীম ভগ্নাংশ, একটু বলেন তো, এটা কি সসীম নাকি অসীম, কি হবে বলেন তো? স্যার এককে কি বলে? এক হচ্ছে একটা একক সংখ্যা, একের কোনো আলাদা করে নাম নেই, এটা হচ্ছে একটা একক সংখ্যা, ঠিক আছে ভাইয়া? হ্যাঁ, দেখছেন, মাশাআল্লাহ, ভেরি গুড। ওমর ফারুক, হাবিব ওয়াহিদ, শহীদ হাসান ফারুক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। মহসিন আক্তার ইবা, ভেরি গুড। তার মানে আমাদের এটা হচ্ছে সসীম ভগ্নাংশ। আমি লাস্ট সংখ্যা দেখতেই পাচ্ছি, তাই না? আমি যদি এরকম থাকতো যে মনে করেন 3.7543, তারপরে 2, এরপরে দিয়ে এরকম ডট ডট দেওয়া আছে, এই পর্যন্ত থাকলেও কিন্তু এটা সসীম, শেষ সংখ্যা দেখতে পাচ্ছি। কিন্তু ডট ডট দেওয়া মানে কি? ডট ডট দেওয়া মানে হচ্ছে পরের সংখ্যা কত আছে আমি জানি না, তার মানে এটা হচ্ছে আমাদের একটা অসীম ভগ্নাংশ, এটা হচ্ছে আমাদের একটা অসীম ভগ্নাংশ, ঠিক আছে। তাহলে অসীম ভগ্নাংশ। এবার আসেন মনে করেন, তাহলে এটা হচ্ছে আমাদের একটা সসীম ভগ্নাংশ, এটা হচ্ছে আমাদের একটা অসীম ভগ্নাংশ। তো এর মধ্যে আবার দেখেন আরেকটা ঝামেলা আছে, একটা হচ্ছে আবৃত, আরেকটা হচ্ছে অনাবৃত্ত। একটা হচ্ছে আবৃত ভগ্নাংশ, একটা হচ্ছে কি ভাইয়া? অনাবৃত, তাই না? আবৃত মানে কি দেখেন, খেয়াল করেন এখানে একটা জিনিস, আমরা এই জিনিসটা ভুল করি সবসময়, বেসিক্যালি মূলদের ক্ষেত্রে আমাদের একটু ঝামেলা করতে হয়। আমি মূলদ সংখ্যার যে আমাদের আলাদা একটা স্লাইড আছে ওইটার মধ্যে এই জিনিসটা আবার ক্লিয়ার করব। দেখেন, খেয়াল করেন, একটা হচ্ছে আবৃত। মনে করেন আমি বললাম যে 3.75, ঠিক আছে। এরপরে দেখেন এই যে 5, 5, 5, 5, 5, 5,
তার মানে এটা যদি অসীম পর্যন্ত হয়, এটাও কিন্তু অসীম, কিন্তু দেখেন এই যে 5 সংখ্যাটা কিন্তু এই নাম্বারটাই রিপিট, অন্য কোনো নাম্বার না, এই নাম্বারটাই রিপিট হচ্ছে। তার মানে কি শেষ নাম্বার যে 5 এটা কিন্তু আমি জানি। তার মানে কি দেখেন যদিও অসীম কিন্তু শেষ নাম্বার যে 5 এটা কিন্তু আমি জানি, কারণ সেম নাম্বার রিপিট হচ্ছে। তাহলে এইটাকে আমি আবৃত করে দিতে পারি। কেমনে দিতে পারি? আমি এইভাবে দিতে পারি 3.7, এই 5 যেহেতু রিপিটেশন হচ্ছে এইটার উপরে একটা এরকম চিহ্ন দিতে পারি যেটাকে আমরা বলি পৌনঃপুনিক। এটাকে বলি আমরা পৌনঃপুনিক। এই পৌনঃপুনিক যুক্ত সংখ্যা মানেই হচ্ছে এই নাম্বারটা বারবার রিপিট হয়। তাহলে এইটা হচ্ছে আমাদের কি ভাইয়া? এটা হচ্ছে আমাদের অসীম আবৃত। আমি আবৃত করে দিলাম, এটা হচ্ছে আমাদের অসীম আবৃত। ঠিক আছে? তাহলে মনে করেন এরকম থাকে, আমি যদি এই পৌনঃপুনিকটা দেখাই যে ধরেন এরকম আছে 4.95 দিয়ে, এই যে দেখেন 9 এর উপরেও পৌনঃপুনিক আছে, 5 এর উপরেও পৌনঃপুনিক আছে। ঠিক আছে? 9 এর উপরেও আছে, 5 এর উপর আছে। তার মানে কি এই দুইটা সংখ্যাই রিপিট হবে। কেমন হবে? এটাকে যদি ভাঙি আমরা এরকম হবে 3.95 95 95 95, মানে এই যে 9595 বাড়তে থাকবে। তার মানে এই কারণে আমরা বলবো যে এই যে 9595 যে বারবার রিপিট হচ্ছে এটাকে আমরা আবৃত করে দিতে পারি এই 4.95 দিয়ে। ঠিক আছে? তাহলে আবৃত। আর যদি এরকম যদি থাকে যে ধরেন যে 4.9563 এই ডট ডট ডট, তাহলে এটা কিন্তু আবৃত না, এটা অসীম এবং অনাবৃত। এটা কিন্তু আবৃত না, এটা হচ্ছে অনাবৃত। আচ্ছা, আবৃত আর অনাবৃত জিনিসটা বুঝছেন কিনা একটু আবার বলেন তো। আবৃত আর অনাবৃত জিনিসটা বুঝছেন কিনা, এই জিনিসটা বুঝছেন কিনা বলেন। এবং এই পৌনঃপুনিক যুক্ত সংখ্যা কেমনে ভাঙতে হয় আমরা এটা শিখাবো, একটু পরে আমরা শিখাবো। ঠিক আছে? আবৃত আর অনাবৃত জিনিসটা ক্লিয়ার কিনা বলেন। আমি ক্লাসের শুরুতেই বলেছিলাম আমি একদম বেসিক থেকে দেখাবো, যেন এই ক্লাস যেন এরপর আর কোনো টিচারের কাছে যাওয়া না লাগে ইনশাল্লাহ। ঠিক আছে? এরপরে যেন আর কোনো টিচারের কাছে যাওয়া না লাগে। এবং যাদের সমস্যা থাকবে একটু কমেন্টস করবেন যে আপনারা বুঝছেন কিনা। ঠিক আছে? ওকে, ঠিক আছে, মাশাআল্লাহ, সবাই বুঝেছেন। তাহলে আমরা এই স্লাইডে অনেক সময় দিয়েছি। তাহলে আমরা এই বাস্তব সংখ্যা থেকে কি কি নাম্বার পাই আমরা সেটা দেখলাম। ঠিক আছে? আমরা এবার চলে যাব হচ্ছে আমাদের নেক্সট স্লাইডে। দেখেন আমাদের এখানে এটা আমরা সবাই জানি মোটামুটি যে আমাদের এখানে এই যে স্থানীয় মান, এখানে একটা আছে ডিজিট অঙ্ক, মানে অঙ্কের মধ্যে আমরা জানি যে অঙ্ক বলতে আমরা যেই সংখ্যাগুলো ইউজ করি, মনে করেন আমি একটা সংখ্যা লিখলাম 4563 এরকম একটা, এটা কিন্তু পুরাটা একটা সংখ্যা। এই সংখ্যাটার মধ্যে আমি একটা ডিজিট, দুইটা ডিজিট, তিনটা ডিজিট, চারটা ডিজিট, মানে 4টা অঙ্ক ইউজ করেছি। তারপর অনেকগুলো অঙ্ক মিলে একটা সংখ্যা হয়। তার মানে এই যে দেখেন যে সকল চিহ্ন বা প্রতীকের সাহায্যে আমরা যে চিহ্ন বা প্রতীক এগুলোর সাহায্যে আমরা হিসাব নিকাশ বা গণনা কাজ সম্পন্ন করি সেটাকে আমরা ডিজিট বা অঙ্ক বলছি। ঠিক আছে? এখন জানি আমি এটাতে সময় দিব না। আর আমরা জানি আমাদের অঙ্ক আছে 10টা, 0 থেকে শুরু করে 9 পর্যন্ত, মোট 10টা সংখ্যা বা অঙ্ক আছে আমাদের। ঠিক আছে? ডিজিট। কিন্তু আমি যেটা দেখাবো এখান থেকে আবৃত অনাবৃত আরেকবার। আচ্ছা, আমি বলছিলাম আবৃত মানে বলছিলাম যে সংখ্যা যদি রিপিট হয় এরকম, মনে করেন আমি লিখলাম 7.34 3 এইরকম দিয়ে আবার ডট ডট। তারপরে ডট ডট দেওয়া মানে কি এটা অসীম, কিন্তু এটা লাস্ট নাম্বার কত আমি কিন্তু বুঝতে পারতেছি যে লাস্ট নাম্বার কত। লাস্ট নাম্বার কত হবে? যেহেতু 3 রিপিট হচ্ছে তার মানে এটা হচ্ছে 3টা হচ্ছে এখানে লাস্ট নাম্বার, রাইট? তাহলে এইটাকে আমি যে অসীম নাম্বারটাকে আমি এত বড় না লিখে আমি এখানে কিন্তু ছোট করে আবৃত করে দিতে পারি, আটকিয়ে দিতে পারি। কেমনে? আমি লিখতে পারি এইভাবে 7.34, এরপরে রিপিট কোনটা? এই নাম্বারটা 3টা রিপিট, তার মানে 3 এর উপরে আমি যদি একটা পৌনঃপুনিক দিয়ে দেই এটার মানেই হচ্ছে 3টা বারবার রিপিট হচ্ছে। তাহলে এইটাকে বলছি আমরা আবৃত, এটাকে বলছি আমরা আবৃত। আর যদি এরকম থাকে মনে করেন একই রকম নাম্বার না, 3 পয়েন্ট মনে করেন 7 পয়েন্ট এরকম আছে 3 4 5 6 তারপরে দিয়ে ডট ডট, তাহলে আমরা কিন্তু জানি না যে এর পরের নাম্বার কি হবে। এখানে তো 6 এর পরে, কারণ 5 এর পরে 6 হয়েছে, 4 এর পরে 5 হয়েছে, তার মানে 6 এর পরে 3ও হইতে পারে, 2ও হইতে পারে, 1ও হইতে পারে, এরকম করে। কিন্তু কোন নাম্বারটা লাস্টে আমরা কিন্তু জানি না। এটা অসীম কিন্তু এটা লাস্ট নাম্বারও কিন্তু আমরা বুঝতেছি না। তার মানে এই নাম্বারটা হচ্ছে আমাদের অনাবৃত, এটা কিন্তু আবৃত করতে পারবেন না আপনি এটাকে কিন্তু আপনার এই যে পৌনঃপুনিক দিয়ে এটার মতো যদি আপনি পৌনঃপুনিক দিতে চান সেটা কিন্তু আপনি এখানে কিন্তু দিতে পারবেন না, বুঝছি? তাহলে এই কারণে এটা হচ্ছে আমাদের আবৃত, আটকিয়ে দিলাম, আর এটা হচ্ছে আমাদের অনাবৃত। এবার কি বুঝছেন বলেন তো? এবার বুঝছেন কিনা আবৃত অনাবৃত? সেলিম ভাই, তারপরে সোনিকা রানী রয়, তারপরে হচ্ছে মাশাআল্লাহ সোনিকা আপু বুঝে গিয়েছেন,
তাহলে সেলিম ভাই বুঝেছেন কিনা একটু বলবেন। সেলিম ভাই আপনি বুঝেছেন কিনা আমাদেরকে একটু জানাবেন। হ্যাঁ, আচ্ছা, আমি যেটা বলছিলাম যে আমি স্থানীয় মানটা দেখানোর জন্য আমাদের এটা রাখা এখানে। স্থানীয় মান, স্থানীয় মান হচ্ছে, আমি একটু সংজ্ঞাটাকে দেখাই যে সংখ্যায় ব্যবহৃত কোন অঙ্ক তারা অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ, অবস্থানের জন্য সেটার মান যদি চেঞ্জ হয়, মান পরিবর্তন হয়, সেটা হচ্ছে আমাদের স্থানীয় মান। ঠিক আছে, যেমন দেখেন আমি লিখলাম ধরেন 5 5 5, দেখেন একই ডিজিট, এটাও 5 এটাও 5 এটাও 5, কিন্তু অবস্থানের কারণে দেখবেন এটার মান চেঞ্জ হচ্ছে। কেমন? আমরা জানি এটা হচ্ছে আমাদের একক নাম্বার, একক সংখ্যা, এটা হচ্ছে দশক সংখ্যা, এটা হচ্ছে আমাদের শতক সংখ্যা, রাইট? মানে অবস্থানটা হচ্ছে এককের ঘর, দশকের ঘর, এটা হচ্ছে আমাদের শতকের ঘর। এটা যেহেতু আমাদের এককের ঘর, এই কারণে আমরা এটাকে লিখি যে এই সংখ্যাটাকে 5 ইন্টু 1 দিয়ে গুণ করি, তাহলে 5 একে আমরা পাই হচ্ছে 5। ঠিক একইভাবে এই 5টা আমরা, এটা যেহেতু দশকের ঘর, এই কারণে এই 5কে আমরা কি করি, 10 দিয়ে গুণ করি, তাহলে এই যে দেখেন 5 10 50, দেখেন এইটাও 5 এটাও 5, কিন্তু এইটার অবস্থানের কারণে এটার মান হচ্ছে 5, এটার অবস্থানের কারণে এটার মান হয়ে গেল 50। ঠিক একইভাবে এই যে এই 5 দেখেন, এটা যেহেতু শতকের ঘরে, এটাকে আমরা কি করি, 100 দিয়ে গুণ দিই, তাহলে 5 100 মানে হচ্ছে এই যে 500। শুধুমাত্র অবস্থানের কারণে, কিন্তু অবস্থান চেঞ্জ হওয়ার কারণে এটার মান কিন্তু চেঞ্জ হয়ে গেল, একই অঙ্ক। তাহলে এইগুলো আমরা যোগ করে দেখেন 500 আর 50 মানে 550 আর 5 মানে 555, ওই যে আগের নাম্বারটাই কিন্তু পেলাম। ঠিক আছে, এটাকেই বলছি আমরা স্থানীয় মান। স্থান অনুযায়ী মান চেঞ্জ হয়। স্থানীয় মান ক্লিয়ার কিনা বলেন তো? জাস্ট এই বেসিকটা বোঝানোর জন্য আমরা এটা নিয়েছিলাম। স্থানীয় মান ক্লিয়ার কিনা বলেন? স্থানীয় মান ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে সি। স্থানীয় মান যদি ক্লিয়ার হয়ে থাকি, তাহলে ক্লিয়ার হলে আমরা সি লিখবো। ঠিক আছে ভাইয়া, স্থানীয় মান যদি ক্লিয়ার হয়ে থাকি, তাহলে আমরা একটু কষ্ট করে সি লিখবো। ওকে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আসেন আমরা নেক্সট স্লাইডে যাই। হ্যাঁ, এবার আসেন, এই যে দেখেন আমরা বলছিলাম যে মৌলিক সংখ্যা থেকে পরীক্ষা আসে, প্রশ্ন আসে। তো এখানে দেখেন মৌলিক সংখ্যা, আমি কিন্তু অলরেডি এটা দেখিয়ে ফেলেছি যে সংখ্যা, যে সংখ্যা এক থেকে বড় সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত কোনো অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, শুধুমাত্র দুইটি উৎপাদক থাকবে, এটা কথা বলেছিলাম আমি। তাহলে সেটাকে বলছি আমরা মৌলিক সংখ্যা, এটা আমরা অলরেডি জেনে গিয়েছি। আপনার এখানে কিছু কিছু জিনিস হচ্ছে আপনার এখানে কি হবে, কিছু কিছু জিনিস আপনার মুখস্থ আসে, পরীক্ষায় মুখস্থ আসে। তো এই স্লাইডটা থেকে মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন আসে, একটু দেখে নিবেন। যেমন ক্ষুদ্রতম সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটা? আমরা জানি 2 হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। 2 এর পরে 1 তো আমরা মৌলিক সংখ্যা না, কারণ দুইটা উৎপাদক নাই ওখানে। তাহলে আমাদের সবচেয়ে ছোট এবং জোড় মৌলিক সংখ্যা কিন্তু 2। এছাড়া কিন্তু আর কোনো জোড় সংখ্যা মৌলিক সংখ্যা না। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এরপরে 1 থেকে 25 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 9টা। এটা আমরা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার একটা চার্ট আছে, ওইটা আমরা একটু পরে শিখে নিব। তারপরে একটু মুখস্থ করে নিন যে 1 থেকে 25 পর্যন্ত আমাদের 9টা মৌলিক সংখ্যা আছে। যেমন 2 3 5 7, মানে 1 থেকে 10 এর মধ্যে 2 3 5 7 11 13 17 19। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের 11 13 17 19 আর হচ্ছে 23, এগুলো হচ্ছে আমাদের 25 এর আগ পর্যন্ত হচ্ছে এই 9টা মৌলিক সংখ্যা। 1 থেকে 50 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা আছে 15টা। 1 থেকে 100 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা আছে 25টা। পরীক্ষা আসে, সরাসরি পরীক্ষা আসে। তারপরে 1 থেকে 100 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যাগুলো যোগ করলে, আমরা সবগুলো মৌলিক সংখ্যা যদি যোগ করে আমরা 1060 পাবো। খেয়াল রাখতে হবে, একটু এইটা মুখস্থ করতে হবে। এখান থেকে আমি সব স্লাইড মুখস্থ করতে পারবো না, জাস্ট এই কয়েকটা জিনিস, এগুলো আপনি এমনিও বের করতে পারবেন। একটু পরে আমি প্রসেস দেখিয়ে দিব, তারপরে আমি বলবো যে এটা একটু জেনে রাখা ভালো। আর 100 থেকে 200 আপনাদের লাগে না, এটা সাধারণত ব্যাংকে যারা পরীক্ষা দেয় তাদের জন্য লাগে, যে 100 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো আমাদের জানা লাগে। 21টা আছে এখানে। ঠিক আছে, আর মৌলিক সংখ্যা বের করার সহজ সিস্টেম হচ্ছে, মনে করেন আমরা তো ছোট ছোট মৌলিক সংখ্যাগুলো এমনি বুঝতে পারি, কিন্তু যদি এরকম দেওয়া থাকে যে ধরেন যে দেওয়া আছে 87, এটা কি মৌলিক সংখ্যা নাকি যৌগিক সংখ্যা? তাহলে এই টাইপের বড় প্রশ্নগুলো বের করার ক্ষেত্রে আমরা যেটা করি, ছোট মৌলিক সংখ্যাগুলো দিয়ে ভাগ করি। মনে করেন 2 দিয়ে ভাগ করি, অথবা 3 দিয়ে, অথবা 5 দিয়ে। বেশিরভাগ ক্ষেত্রে 2 3 5 7 এগুলো দিয়ে ভাগ করলেই যদি না যায়, আমরা 100% মিলে যায়, এগুলো না গেলে আমরা ওটা মৌলিক সংখ্যা ধরে নিতে পারি। ঠিক আছে, আমাদের সাধারণত পরীক্ষা যেগুলো আছে এরকম ছোট ছোটই আসে, ম্যাক্সিমাম 2 3টা দিয়ে ভাগ করে কিন্তু আমরা মৌলিক সংখ্যাগুলো বের করে ফেলতে পারি। তো আমি লাস্টের কথাটা এটাই লিখেছি যে সাধারণত মৌলিক সংখ্যাগুলো যখন আমরা বের করব, ছোট মৌলিক সংখ্যাগুলো দিয়ে ভাগ করব। এবং ম্যাক্সিমাম টাইম আমি বলছি সর্বোচ্চ 11 পর্যন্ত আপনাকে যাওয়া লাগবে।
ঠিক আছে, এর বেশি যাওয়া লাগবে না। মানে অপশনগুলো 4টা অপশন থাকবে, তো একটা সংখ্যা দিবে, একটু বড় সংখ্যা দিতে পারে, সেই ক্ষেত্রে আমাকে সর্বোচ্চ 11 পর্যন্ত যাওয়া লাগতে পারে, এর বেশি কিন্তু যাওয়া লাগবে না। এর আগে আপনি মৌলিক সংখ্যাগুলো পেয়ে যাবেন। আমি দেখাচ্ছি একটু পরে, প্রশ্ন অ্যানালিসিস করে দেখাচ্ছি। ঠিক আছে, আমরা আসি, আমরা যদি পরের স্লাইডটা দেখি, আমি যদি এখানে আর সময় নষ্ট করব না। এই যে দেখেন, এই স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট। এই স্লাইডটা থেকে আপনি পরীক্ষায় প্রশ্ন কিন্তু পাবেন ইনশাল্লাহ, এখান থেকে পর্যন্ত আপনি প্রশ্ন পাবেন। ঠিক আছে, দেখেন, এই যে দেখেন, আমরা 1 থেকে 100 পর্যন্ত একটু আগে মৌলিক সংখ্যা দেখে আসছি 25টা। এই যে দেখেন 25টা, এখানে 1 থেকে 50 পর্যন্ত 15টা, 51 থেকে 100 পর্যন্ত 10টা। এই টোটাল হচ্ছে আমাদের 25টা মৌলিক সংখ্যা আছে 1 থেকে 100 পর্যন্ত। এই চার্টটা যেইভাবে হোক আয়ত্তে নিয়ে আসতে হবে আপনাদের। এই চার্টটা যেইভাবে হোক আমাদের, এতক্ষণ আগে তো আমরা বেসিক শিখছি, যেগুলো আমরা সাধারণত নিজের ইয়াটা বাড়ানোর জন্য, বেসটা বাড়ানোর জন্য, স্ট্রং করার জন্য শিখছি। কিন্তু পরীক্ষার জন্য যদি বলি আমরা, এই যে শুরু, এখান থেকে শুরু। ঠিক আছে, তাহলে দেখেন এই চারটা, দেখেন 1 থেকে 10 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে? 4টা। 11 থেকে 20 পর্যন্ত 4টা। 21 থেকে 30 পর্যন্ত 2টা। এইভাবে কিন্তু 100 পর্যন্ত আমাদের 25টা মৌলিক সংখ্যা আছে, এবং এটা একটা সূত্র দিয়ে মুখস্থ রাখা যায়। সূত্রটা কি? এই যে দেখেন এখানে লেখা আছে 44 22 322 321। এই হচ্ছে আমাদের 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো মনে রাখার টেকনিক। 44 22 322 321 দিয়ে হচ্ছে আমরা এই মৌলিক সংখ্যা সবগুলো কিন্তু মুখস্থ রাখতে পারবো। যেমন দেখেন 1 থেকে 10 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা আছে 4টা। 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টা। 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 2টা। 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 2টা। 41 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 3টা। এই যে দেখেন 3টা মৌলিক সংখ্যা আছে। একইভাবে 51 থেকে 60 পর্যন্ত 2টা। 61 থেকে 70 পর্যন্ত 2টা। এইভাবে করে কিন্তু আমাদের এই যে 91 থেকে 100 পর্যন্ত একটা মৌলিক সংখ্যা, শুধুমাত্র 97 আমাদের মৌলিক সংখ্যা। ঠিক আছে, তার মানে 1 থেকে 100 পর্যন্ত আমরা এই সূত্রটা দিয়ে 44 22 322 321 দিয়ে কিন্তু আমরা মনে রাখতে পারবো। এতটুকু যতটুকু বুঝিলাম, এতটুকু ক্লিয়ার কিনা সবাই একটু বলেন তো? এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকেন, একটু কষ্ট করে সি লিখতে হবে, একটু কষ্ট করে সি লিখতে হবে। এতটুকু বুঝছেন কিনা? এই যে সাইডটা বুঝালাম, এতটুকু বুঝছেন কিনা? এটা বুঝছেন কিনা? একটু কষ্ট করে সি লিখতে হবে। আচ্ছা, ওকে ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, অসংখ্য ধন্যবাদ। এবার একটা প্রশ্ন করি আপনাদের, পরীক্ষা আসার মতো একটা প্রশ্ন করি। সূত্র কিন্তু একটাই বলছি, 44 22 322 321। ঠিক আছে, এবার আপনাদেরকে একটা প্রশ্ন করি। আপনাদের কাছে নিশ্চয়ই খাতা কলম আছে সবার। আপনি বলেন, এখান থেকে চার্ট না দেখে আপনি বলবেন যে 30 থেকে 70 পর্যন্ত, 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা আছে? 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা আছে একটু বলবেন। 30 থেকে 70 এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে একটু বলেন তো। 30 থেকে 70 এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে? আমি একটু এটাকে ইয়া করে দিচ্ছি। ঠিক আছে, 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা আছে একটু উপরে উঠাই দিলাম, আপনারা একটু কমেন্টস করেন। 30 থেকে 70, আমার সূত্রটা আমি লিখে দিচ্ছি, 44 22 322 321। ঠিক আছে, তাহলে এই যে দেখেন, খেয়াল করেন, 1 থেকে 10 তো 4টা, 11 থেকে 20 হচ্ছে 4টা, 21 থেকে 30, তো আমাদের 30 থেকে 70, আমি বলছি 30 থেকে 70 মানে হচ্ছে 31 থেকে শুরু করব, আমরা এখান থেকে শুরু করব। তাহলে এবারে বলেন। আচ্ছা, কেউ বলছে 7টা, কেউ 17টা, এই যে দেখছেন মানে ইয়া হয়ে যাচ্ছে। একজন বলছে 9টা, একজন বলছে 11টা, তাহলে 11টা বলছে 2 জন, আবার 2 জন বলছে 9টা। আমি কোনটা নিব আমিও জানি না, কিন্তু এটা হিসাব করে বের করব। ঠিক আছে, আচ্ছা, এই যে দেখছেন মানে এক একজনের এক এক রকম অ্যান্সার আসতেছে। এবার আসেন আমরা দেখি, আমি পারি কিনা এটা। দেখেন, খেয়াল করেন, এবার দেখি কারটার সাথে মিলে। আমি কিন্তু জানি না এখনো এই 30 থেকে 70 এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে। দেখেন কেমনে হিসাব করবেন। 1 থেকে 10 পর্যন্ত 4টা, এটা বাদ। 11 থেকে 20 পর্যন্ত 4টা, এটা বাদ। 21 থেকে 30 পর্যন্ত 2টা, এটা বাদ। 31 থেকে 40 পর্যন্ত 2টা, এটা নিব। 41 থেকে 50 পর্যন্ত 3টা, এটা নিব। 51 থেকে 60 পর্যন্ত 2টা, এটা নিব। 61 থেকে 70 পর্যন্ত হচ্ছে আমাদের 2টা, এটা নিব। তাহলে 3 2 5, 5 2 7, 7 2 হচ্ছে 9। যারা 9টি বলেছেন তাদের উত্তর সঠিক হয়েছে, আপনাদেরকে কংগ্রাচুলেশনস, আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমরা যারা 9টি বলেছি, 9টি ওমর ফারুক ভাই, সৈয়দ অপর্ণা আহমেদ, তারপরে হচ্ছে জান্নাতুল জুই, আবু আবরার, আব্দুর রৌফ ভাই,
আপনাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে, আপনাদেরকে কংগ্রাচুলেশনস। ঠিক আছে, যারা 11টি বলেছেন, যারা 15টি বলেছেন, একজন 17টিও বলেছেন, তার মানে আপনার অ্যান্সার কিন্তু ভুল হয়েছে। ঠিক আছে, আরেকবার একটু দেখতে হবে। ঠিক আছে, তার মানে হচ্ছে এইভাবে কিন্তু প্রশ্ন আসবে। ওকে, জাস্ট আমরা এই সূত্রটা দিয়ে, আচ্ছা আরেকটা দেই আপনাদেরকে, আরেকটা দেই। মনে করে আমি বললাম যে 40 থেকে 90 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা কয়টা আছে বের করেন। এবার একটু বের করেন তো। এবার আমি ম্যাক্সিমামের অ্যান্সার হওয়া চাই, ম্যাক্সিমামের অ্যান্সার হওয়া চাই। ঠিক আছে, 40 থেকে 90 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে? 40 থেকে 90 মৌলিক সংখ্যা কয়টা আছে? 40 থেকে 90 মৌলিক সংখ্যা কয়টি আছে দেখি। আমি সময় দিচ্ছি, সমস্যা নাই, আপনারা আমি 1 মিনিট ওয়েট করছি। হাবিব ভাই একটু পানি লাগবে, দেখেন তো একটু পানির ব্যবস্থা করা যায় কিনা। আচ্ছা, কেউ বলছে 12টি, 12টি আমরা দেখতে পাচ্ছি বেশি। আচ্ছা, একজন শুধু 14টি বলছে, কিন্তু বেশিরভাগই হচ্ছে 12টি বলছে। আচ্ছা দেখি আমি সূত্রটা কি বলছিলাম, 44 22 322 321। ঠিক আছে, আচ্ছা আমি 40 থেকে 90, দেখেন 1 থেকে 10 বাদ, 11 থেকে 20 বাদ, 21 থেকে 30 বাদ, 31 থেকে 40ও বাদ, আর 40 থেকে এরপরের গুলো, তাহলে 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে হচ্ছে 90। 3 2 5, 5 2 7, 7 3 10, 10 2 12। মাশাআল্লাহ, তার মানে যারা 12টি বলেছেন আপনাদেরকে কংগ্রাচুলেশন, আপনাদের উত্তর সঠিক হয়েছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তার মানে আমরা বুঝতে পারলাম যে আমরা এইভাবে হচ্ছে মৌলিক সংখ্যাগুলো বের করবো। দেখবেন এই টাইপের প্রশ্ন প্রাইমারিতে যে আসছে আমি একটু পরে দেখাবো আপনাদেরকে। ওকে, আমরা এখানে চলে আসি, আমাদের ওই স্লাইড শেষ। আমরা এবার আচ্ছা এইটা যে এটা আপনাদের লাগবে না, এটা আমি ব্যাংকের জন্য করেছি, যে সাধারণত যারা ব্যাংকে পরীক্ষা দেয় 100-র উপরে যে মৌলিক সংখ্যাগুলো আছে, শুধুমাত্র সেই মৌলিক সংখ্যাগুলো আমাদের মাঝে মাঝে জানা লাগে। ঠিক আছে, এটার জন্য আপনাদেরকে কষ্ট করতে হবে না, এটা আমরা স্কিপ করব। আসেন, ওকে, আচ্ছা এবার আসেন। তো আমরা এবার দেখেন, খেয়াল করেন, আমরা কিন্তু অলরেডি এই যে বাস্তব সংখ্যার মধ্যে যৌগিক সংখ্যা অলরেডি শিখে ফেলেছি। কি বলছিলাম ভাই, যে যদি 2টা উৎপাদক পাই সেটা মৌলিক সংখ্যা, 2 এর অধিক যদি উৎপাদক পাই সেটা কি ভাইয়া, সেটা হচ্ছে আমাদের যৌগিক সংখ্যা, রাইট? আমরা কিন্তু এটা দেখেছিলাম যে 2 এর বেশি যদি আমাদের উৎপাদক পাই সেটা হচ্ছে আমাদের, মনে করেন আমি লিখলাম যে 4, এই 4কে আপনি 1 দিয়ে ভাগ করতে পারবেন, 2 দিয়ে ভাগ করতে পারবেন, 4 দিয়ে ভাগ করতে পারবেন। 3টা 2 এর বেশি উৎপাদক পাইলাম, এটা যৌগিক সংখ্যা। আমি যদি বলি যে ধরেন 36, দেখেন 1 দিয়ে ভাগ করতে পারি, 2 দিয়ে, 18 দোকানে 36, 3 12 36, 3 দিয়ে, 4 9 36, 4 দিয়ে, তারপরে হচ্ছে 8 দিয়ে, 4 8 32, তার মানে 8 দিয়ে, আচ্ছা 8 দিয়ে না 9 দিয়ে ভাগ করতে পারি, 4 9 36, 12 দিয়ে ভাগ করতে পারি, 3 12 36, তারপরে 18 দিয়ে ভাগ করতে পারি, 18 দোকানে 36, 36 দিয়ে ভাগ করতে পারি। অনেকগুলো উৎপাদক পেলাম, তার মানে এটা একটা যৌগিক সংখ্যা। ঠিক আছে, আচ্ছা এটা আমরা জানি। আমার উদ্দেশ্য এখানে হচ্ছে আপনাদেরকে এই জিনিসটা শেখানো, এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। আমাদের লসাগু গসাগু একটা চ্যাপ্টার আছে, পুরাটা হচ্ছে আমরা এই শুধুমাত্র এই বেসিক দিয়ে লসাগু গসাগু চ্যাপ্টার শেষ করে দিতে পারি। ঠিক আছে, সহমৌলিক সংখ্যা, সহমৌলিক জিনিসটা কি আসলে দেখেন, এখানেও কিন্তু মৌলিক কথাটা আছে। মৌলিক, আপনারা জানেন মৌলিকের মধ্যে কমন ফ্যাক্টর উৎপাদক থাকে না। এটাতে যেমন কমন ফ্যাক্টর আছে, এই যে 2টা সংখ্যা, যৌগিক সংখ্যা 2টা, এই 2টার মধ্যে এখানে 2 আছে, এখানে 2, কমন ফ্যাক্টর। ঠিক আছে, কমন উৎপাদক, একই উৎপাদক আছে, এখানে 4 আছে, এখানেও কিন্তু 4 আছে, মানে একই উৎপাদক পাইলাম। কিন্তু এরকম আমাদের সহমৌলিক যেহেতু বলছে, তারপরে 2টা নাম্বার কি হবে, 2টা নাম্বারের মধ্যে কমন ফ্যাক্টর আমরা পাবো না। একের বেশি, মানে 1 ছাড়া অন্য কোনো কমন ফ্যাক্টর বা উৎপাদক যদি না পাই, তাহলে সেটাকে বলবো আমরা সহমৌলিক সংখ্যা। কেমন, আমি যদি বলি, মনে করেন আমি বললাম যে 4 আর 5, এই যে 2টা নাম্বার, আমাদের আশেপাশে অসংখ্য সহমৌলিক সংখ্যা আছে। ঠিক আছে, অসংখ্য সহমৌলিক সংখ্যা আছে, এবং আমি নিশ্চিত যে এখানে আপনারা বেশিরভাগই এর আগে সহমৌলিক সংখ্যাটা কনসেপ্টটা নিয়ে আপনারা ক্লিয়ার না। ঠিক আছে, কারণ আমি নিজেও এর আগে এত বেশি জানতাম না এটা। দেখেন খেয়াল করেন, 4কে যদি আমি করি, 4 এর উৎপাদক পাই 1, তারপরে 2 আর হচ্ছে 4, আর 5 এর উৎপাদক কি পাই, 1 আর হচ্ছে 5।
ঠিক আছে, দেখেন তো কমন উৎপাদক এক ছাড়া কোনো কমন উৎপাদক নেই, 2 আছে নাই, 4 আছে নাই, 5 আছে এখানে নাই। তার মানে এক ছাড়া যদি কোনো কমন উৎপাদক না পাই সেই সংখ্যাটাকে বলবো হচ্ছে আমরা সহমৌলিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা। ওকে, আচ্ছা খেয়াল করে দেখেন, আরো সহজভাবে যদি বলি যে আপনি এটাকে কাটাকাটি করতে পারবেন না, মনে করেন 5 আছে এখানে, উপরে আছে 4, আপনি কখনোই কাটাকাটি করতে পারবেন না, একই নাম্বার দিয়ে কাটাকাটি করতে পারবেন না। তার মানে এই দুইটা সংখ্যা হচ্ছে আমাদের সহমৌলিক সংখ্যা। আমি যদি বলি দেখেন তো 4 আর 6 সহমৌলিক সংখ্যা, দেখেন তো 4 আর 6 কি সহমৌলিক সংখ্যা? না, এটা কিন্তু সহমৌলিক। 4 5 সহমৌলিক, কিন্তু 4 6 কিন্তু সহমৌলিক না, কারণ আপনি কমন ফ্যাক্টর পেয়ে যাবেন। দেখেন খেয়াল করেন, আপনি 4 আর উপরে হচ্ছে নিচে হচ্ছে 6, 2 দিয়ে এখানেও কাটতে পারবেন, 2 দিয়ে এখানেও কাটতে পারবেন। তাহলে 2 কিন্তু আমাদের কমন ফ্যাক্টর পেয়ে গেলাম একটা, 1ও পাইলাম 2ও পাইলাম, 1 দিয়েও যায় 2ও কমন ফ্যাক্টর পেয়ে গেলাম। তার মানে এই 4 6 কাটাকাটি করা গেলেই সেটা কিন্তু সহমৌলিক না, আর যদি কাটাকাটি না করা যায় তাহলে সেই সংখ্যাটা হবে আমাদের সহমৌলিক সংখ্যা। আমি আরো অসংখ্য উদাহরণ দেবো। মনে করেন এরকম, মনে করেন আমি লিখলাম যে 7 8 সহমৌলিক সংখ্যা। কেমনে সহমৌলিক সংখ্যা? আপনি কাটাকাটি করতে পারবেন না। দেখেন 8 আর 7 আপনি কাটাকাটি করতে পারবেন না। আমি যদি বলি 8 9, দেখেন তো 8 9 সহমৌলিক সংখ্যা কিনা, আপনি ইয়া করে দেখেন তো যে 9 কাটাকাটি করা যায় কিনা, একই নাম্বার দিয়ে কাটাকাটি করতে পারবেন না। তবে 8 9 সহমৌলিক সংখ্যা। আমি যদি বলি 8 10, এটা কিন্তু সহমৌলিক না, আপনি কাটাকাটি করতে পারবেন। দেখেন উপরে 8 নিচে 10, 2 দিয়ে কাটতে পারবেন, দুইটাকে 2 দিয়ে কাটতে পারবেন। তবে এটা কিন্তু আমাদের সহমৌলিক না, কিন্তু এটা 8 9 কিন্তু সহমৌলিক। আমি যদি বলি 10 11, অবশ্যই সহমৌলিক, আপনি কাটাকাটি করতে পারবেন না। আমি যদি বলি 11 12, অবশ্যই সহমৌলিক, কাটাকাটি করতে পারবেন না। আমি যদি বলি 12 13, সহমৌলিক। এইরকম অসংখ্য সহমৌলিক সংখ্যা আছে, আপনার আশেপাশে অসংখ্য সহমৌলিক সংখ্যা আছে। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা এখানে 15 জন আছেন, 15 জনে 15টা নাম্বার বলেন, এগুলা ছাড়া সহমৌলিক আপনি আপনার মতো করে 15টা সহমৌলিক নাম্বার একটু বলেন 15 জনে, তাহলে দেখবেন এই এখান থেকে আমরা অনেক নতুন আইডিয়া পাবো। আপনাদের মধ্যে থেকে একটু 15 জনের কাছে 15টা নাম্বার চাই, যে আপনারা 15টা সহমৌলিক নাম্বার বলবেন। যেমন আমি 10 11 বলছি, 11 12 বলছি, 12 13 বলছি, উপরে যান, আপনারা একটু উপরের দিকে সহমৌলিক সংখ্যাগুলো একটু বলেন। ঠিক আছে, সহমৌলিক সংখ্যা 15 জনে একটু 15টা সহমৌলিক সংখ্যা বলেন, আর আমি একটু সামনে আগাবো, আপনারা জিনিসটা বুঝছেন কিনা সেটা আমি দেখব। ঠিক আছে, আমি আগে একটু বলি, আপনারা একটু 13 14 11 15, ভেরি গুড। দেখছেন এই যে আপনাদের মধ্যে থেকে অ্যান্সার আসতেছে। তারপরে 81 82, হ্যাঁ সহমৌলিক সংখ্যা। তারপরে দেখেন 17 18, এই যে 34 35, 34 35 কি যায়? দেখেন তো 34 35, 3 2, হ্যাঁ যায় না, হ্যাঁ ভেরি গুড। তার মানে হচ্ছে আমাদের এগুলো হচ্ছে সহমৌলিক সংখ্যা, ভেরি গুড। এই যে দেখেন 17 18, 17 19, 21 23, মাশাআল্লাহ ভেরি গুড। তার মানে এগুলো হচ্ছে আমাদের, দেখেন যারা বুঝেন নাই, এই যে খালি আমাদের এই ইয়াটা দেখেন, কমেন্ট বক্সটা দেখেন, এখানে আমাদের অসংখ্য সহমৌলিক সংখ্যা আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এই জিনিসটা বুঝে গেলাম, যেহেতু আপনারা ইয়া করেছেন, এই জিনিসটা আমরা বুঝে গেলাম। ঠিক আছে, আচ্ছা এবার আসেন আমরা পরের স্লাইডে যাই, পরের স্লাইডে যাই। এইবার আসেন প্রশ্ন, দেখেন পরীক্ষার প্রশ্ন। এবার আপনি নিজেই পারবেন ইনশাল্লাহ, আশা করি নিজেই পারবেন। ঠিক আছে, আচ্ছা এবার আসেন, দেখেন এই প্রশ্নটা একটা বিসিএস এর প্রশ্ন, কিন্তু আপনি পারার কথা। দেখেন খেয়াল করেন, বলছেন নিচের কোনটি মৌলিক সংখ্যা? মৌলিক সংখ্যা, তাই তো? আমি বলছিলাম যে মৌলিক সংখ্যাগুলো আমি কি করব, ছোট মৌলিক সংখ্যাগুলো দিয়ে ভাগ করব। আমাদের ছোট মৌলিক সংখ্যা কি আছে? 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, তারপরে হচ্ছে 11 আছে, তাই না? আমি 2টা দিয়ে ভাগ করা লাগবে, জোড় সংখ্যা দিয়ে কখনোই ভাগ করবো। আমি 3 থেকে শুরু করব, 3 5 7, ম্যাক্সিমাম 3 5 7 দিয়ে হয়ে যাবে। আর মাঝে মাঝে এর চেয়ে বড় সংখ্যা দিবে না কখনোই, 11 দিয়ে মাঝে মাঝে ভাগ করা লাগতে পারে। ঠিক আছে, আর দেখেন আমি 87, এই 87 কে আমি যদি 3 দিয়ে ভাগ করি, দেখেন 3 দোকানে 6, তাহলে 2 আর 3 23, 3 দিয়ে 3 7 21 যায় না, 3 দিয়ে ভাগ করা যায় না 87 কে। আমি 87 কে দেখেন, আহা এটা কি আসতেছে, আচ্ছা 3 দিয়ে, আচ্ছা এটা 87, তাহলে 87 হলে কি সমস্যা করতেছে, 87 কে আমি যদি 3 দিয়ে ভাগ করি, 3 দোকানে 6, তাহলে 2 আর 7 27, 3 নং 27, 3 দিয়ে কিন্তু ভাগ অলরেডি চলে গেছে। তার মানে কিন্তু আমাকে বলছে কোনটি মৌলিক সংখ্যা, তাহলে 87 কিন্তু আমাদের মৌলিক সংখ্যা না, কারণ 87 কে আমি 3 দিয়ে তো ভাগই করে ফেলতে পারলাম, রাইট? আচ্ছা 91 দেখি আমরা 3 দিয়ে ভাগ যায় কিনা, 91, তাহলে 91 যদি 3 দিয়ে, 3 3 9, তাহলে শুধু 1 থাকে, 3 দিয়ে যায় না। 5 দিয়ে যদি ভাগ করি, 5 একে 5, তাহলে 4 1 41, 5 8 40 যায় না। 7 দিয়ে যদি ভাগ করি, 7 একে 7, 2 1 21, 3 7 21, তার মানে দেখেন 7 দিয়ে ভাগ হয়েছে, 7 13 91, তার মানে এটাও কিন্তু আমাদের মৌলিক সংখ্যা না।
ঠিক আছে, এটাও কিন্তু আমাদের মৌলিক সংখ্যা না। আচ্ছা একজন বলছে স্যার আগের স্লাইডটা দেখান, আগের স্লাইডে আচ্ছা এটা মুছে যাবে, আমি এটা শেষ করি একটু, হ্যাঁ এটা একটু শেষ করি। আচ্ছা পরেরটা দেখেন 143, তাহলে 143 কে দেখেন তো 143 আপনার 3 দিয়ে ভাগ করেন, তাহলে 3 দিয়ে ভাগ করলে 3 4 12, এখানে আছে 14, তাহলে 2 আর 3 23, 3 দিয়ে যায় না। 5 দিয়ে ভাগ করলে 5 দোকানে 10, এখানে 4 3 43, তাহলে 5 দিয়ে যায় না। 7 দিয়ে ভাগ করলে 7 দোকানে 14, 3 বাকি থাকে, যায় না। আরেকটা খালি ভাগ করবে 11 দিয়ে, তাহলে 11 একে 11, তাহলে এখানে থাকে হচ্ছে 3 3, তার মানে 3 11 33। দেখছেন, তার মানে 11 আর 13 ভাগ যাচ্ছে, তার মানে এটাও মৌলিক সংখ্যা না। তাহলে আমরা বুঝতেই পারতেছি 47 এটা হচ্ছে আমাদের একটা মৌলিক সংখ্যা। তাহলে এটা এভাবেও আমরা বের করতে পারি। আর যদি ওই চার্ট মুখস্থ থাকে, আমাদের চার্টটা যদি মুখস্থ থাকে, তাহলে তো এমনি আমরা বলতে পারবো যে 47 হচ্ছে আমাদের একটা মৌলিক সংখ্যা। ঠিক আছে, তার মানে এইভাবে কিন্তু আমরা মৌলিক সংখ্যাগুলো বের করব। ওকে, আচ্ছা একজন বলছিলেন আগের স্লাইডটা একটু দেখানোর জন্য। আগের স্লাইড হচ্ছে এই যে এটা ছিল শুধু সমমৌলিক সংখ্যা। একটা যদি স্ক্রিনশট নেওয়া লাগে, একটা স্ক্রিনশট নিয়ে নেন, আমি 5 সেকেন্ড ওয়েট করলাম। ঠিক আছে, যদি স্ক্রিনশট নেওয়া লাগে একটু স্ক্রিনশট নিয়ে নেন, আমি সামনের দিকে চলে যাব। হ্যাঁ ওকে, আচ্ছা আসেন আমরা পরেরটা দেখি, আমরা পরের প্রশ্ন দেখি। এবার এটা বের করেন তো, এটা বের করেন। নিচের কোনটি মৌলিক সংখ্যা? নিচের কোনটি মৌলিক সংখ্যা? আচ্ছা এখানে দেখেন প্রথমে 87 আছে, 87 একটু আগে দেখেছি আমরা 3 দিয়ে ভাগ যায়, 87 ওটা মৌলিক সংখ্যা না। 91 একটু আগে দেখেছি আমরা ভাগ যায়, 7 দিয়ে ভাগ যায়, 7 × 91। ঠিক আছে, তারপরে 63 কে ভাগ করেন 3 দিয়ে, যদি আমি 63 কে ভাগ করে দেখেন ম্যাক্সিমাম 3 দিয়ে চলে যাচ্ছে। দেখেন 3 দোকানে 6 আর 3 থাকে, তাহলে 3 কে 3, রাইট। তার মানে কি আমাদের 3 21 63 এটাও মৌলিক সংখ্যা না। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের 59 হচ্ছে আমাদের এখানে কি ভাইয়া, 59 হচ্ছে আমাদের এখানে মৌলিক সংখ্যা। ক্লিয়ার কিনা বলেন, ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা বলেন। আচ্ছা তাহলে মানে এখানে হচ্ছে 59 হচ্ছে আমাদের এখানে মৌলিক সংখ্যা। তারপরে আসেন আরেকটা দেখাবো মৌলিক সংখ্যা থেকে, আরেকটা দেখাবো। এটা তো খুবই ইজি, 27 তো 3 দিয়ে ভাগ যায়, 3 নং 27, 33 ও 3 দিয়ে ভাগ যায়, 3 11 33, তারপর 49 7 7 49, এগুলা কিন্তু এমনি একটাও কিন্তু মৌলিক সংখ্যা না, রাইট। এগুলো কিন্তু একটাও কিন্তু মৌলিক সংখ্যা না। ঠিক আছে, এটাও না, এটাও না, এটাও না। তাহলে 53 হচ্ছে আমাদের এখানে, এই যে দেখেন 53 হচ্ছে আমাদের এখানে মৌলিক সংখ্যা। ঠিক আছে, আচ্ছা এবার আসেন আমরা পরের স্লাইড দেখি, পরের স্লাইডটা দেখি। আচ্ছা এইবার আসেন এইখান থেকে, এই যে আমরা একটু আগে একটা ইয়া করছিলাম না, এটা 24তম বিসিএস এ আসছে এই প্রশ্নটা। দেখেন যে আমি বলছিলাম যে 30 থেকে 50 এর মধ্যে, 20 থেকে 40 এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে বের করা। এই যে দেখেন এই প্রশ্নটা আসছে 2 থেকে 32 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা আছে, 2 থেকে 32 এর মধ্যে। এখানে দুই ধরনের প্রশ্ন হয়, এই জায়গাটা একটু নোট করে নেন। এখানে মধ্যেও থাকতে পারে, এখানে পর্যন্তও থাকতে পারে, যে 2 এবং 32 পর্যন্ত, পর্যন্তও থাকতে, পর্যন্ত থাকলে একরকম হিসাব হবে। আর যদি বলে মধ্যে 2 এবং 2 ও 32 এর মধ্যে, তাহলে কিন্তু আরেক রকম হিসাব হবে। কেমন দেখেন, 2 আর 32 এর মাঝখানে মানে কি, 2 আর 32 এর মাঝের ইয়াগুলো সংখ্যাগুলো, তাহলে 2ও আমরা কাউন্ট করবো না, 32ও কাউন্ট করবো না। যেহেতু মৌলিক সংখ্যা বলছে, 2 কিন্তু মৌলিক সংখ্যা একটা, তাহলে 2টাকে আমরা বাদ দিতে হবে, কারণ 2 এর মাঝখানে বলছে, 2 এবং 32 এর মাঝখানে। ঠিক আছে, তাহলে আমরা যদি দেখি আমাদের সূত্র কিন্তু এটা, যে দেখেন 4 তারপর হচ্ছে 2 তাহলে 3 2 2 1। আমাদের এতটুকু লাগবে না, আমাদের 1 থেকে 30 এর মধ্যে হইলে। দেখেন 1 থেকে 30 এর মধ্যে 4টা, 1 থেকে 10 এর মধ্যে 4টা, 11 থেকে 20 এর মধ্যে 4টা, 21 থেকে 30 এর মধ্যে 2টা। তাহলে এখানে আমরা কয়টা পাইলাম, 4 4 8 আর 2 হচ্ছে আমাদের 10টা, তাই তো। কিন্তু এখানে দেখেন আমি 1 থেকে হিসাব করেছি, কিন্তু 2 নিজেও একটা মৌলিক সংখ্যা, এটা তো বাদ যাবে। তাহলে 10 থেকে যদি আমি একটা বাদ দিই, তাহলে আমাদের 9টা। কিন্তু দেখেন আমি 30 পর্যন্ত হিসাব করেছি, কিন্তু 32 বলছে এখানে। তাহলে 30 এর পরে আরেকটা মৌলিক সংখ্যা আছে, 32 এর আগে 31, তার মানে এখানে কিন্তু আরেকটা মৌলিক সংখ্যা যোগ হবে। তার মানে টোটাল আলটিমেটলি আমার মৌলিক সংখ্যা আছে কয়টা ভাইয়া, 10টা, রাইট। তো যারা 10টা অ্যান্সার দিয়েছেন, বুঝে দিয়েছেন আর না বুঝে দিয়েছেন জানি না, যদি বুঝে দিয়ে থাকেন আপনাদেরকে কংগ্রাচুলেশনস, তার মানে আপনারা এই জিনিসটা ক্লিয়ার হয়েছেন। ঠিক আছে, আচ্ছা এবার আপনারা বলেন তো, এখানে মধ্যে না থেকে যদি পর্যন্ত থাকে, তাহলে কয়টা মৌলিক সংখ্যা হবে? এবার আপনারা অ্যান্সার দেন, কয়টা মৌলিক সংখ্যা হবে? মনে করেন 2 ও 32, 2 এবং 32 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে? এবার একটু অ্যান্সার দেন তো, এখন কয়টা হবে? 2 এবং 32। আচ্ছা এটা একজনে বলছেন যে আবার বোঝান। এটা হচ্ছে আমাদের দেখেন 2 থেকে 32 এর মাঝখানে, যেহেতু তার মানে আমরা জানি 1 থেকে 10 এর মধ্যে আছে 4টা মৌলিক সংখ্যা, 11 থেকে 20 এর মধ্যে আছে 4টা মৌলিক সংখ্যা,
21 থেকে 30 এর মধ্যে আছে দুইটা মৌলিক সংখ্যা, তাহলে আমাদের এইগুলা যোগ করলে 4 4 8 আর 2 মোট 10টা মৌলিক সংখ্যা। কিন্তু আমাকে বলছে 2 ও 32 এর মাঝখানে বলছে, তাহলে 2টা বাদ, কারণ 2 নিজেই তো একটা মৌলিক সংখ্যা, তাহলে এখান থেকে 10টা থেকে একটা মৌলিক সংখ্যা বাদ যাবে 2, এটা বাদ যাবে। আমি 30 পর্যন্ত হিসাব করতেছি, এই যে 30, তার মানে একটা বাদ গেলে হচ্ছে 9টা। এরপরে দেখেন 30 না, এখানে 32 পর্যন্ত বলছে, তার মানে 30 এর পরে আরেকটা মৌলিক সংখ্যা আছে 31, মানে এখানে আরেকটা যোগ হবে, তাহলে 9 এর সাথে 1 যোগ করলে হচ্ছে 10টা। আচ্ছা, এখানে পরের অ্যান্সারটা অনেকে বলছেন 11 বলছেন, অনেকে উমর ফারুক ভাই বলছেন 12, বেশিরভাগ 11 দেখছি আমরা, একজন আবার 10ও বলছে। আচ্ছা দেখি তো আমি, যদি বলে যে 2 এবং 32 এর 35 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে, তাহলে সূত্র হচ্ছে এটা 44 22 322, আমাদের এতটুকু লাগবে না, 1 থেকে 10, 11 থেকে 20, তারপরে 21 থেকে হচ্ছে 30, তারপরে 1 থেকে 10 এর মধ্যে 4টা 4টা 8টা আর হচ্ছে 2টা, তার মানে 10টা। এরপর আছে আরেকটা, তাহলে এখানে আছে 10টা প্লাস 31 একটা মৌলিক সংখ্যা, তার মানে 31 একটা, মানে এখানে একটা যোগ হবে, তাহলে 10টা আর একটা, 11টা যারা অ্যান্সার দিয়েছেন আপনাদেরকে কংগ্রাচুলেশন, আপনাদের উত্তর সঠিক হয়েছে। ঠিক আছে, তার মানে মাশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন আমরা মৌলিক সংখ্যা ক্লিয়ার কিনা, বলেন তো পারবো কিনা। এবার কি মোটামুটি কি বলা যায় যে এই টাইপের প্রশ্ন আসলে আমরা অ্যান্সার করতে পারবো, পারবেন কিনা বলেন তো, এবার পারবেন কিনা বলেন। যদি পারেন একটু ইনশাল্লাহ ইনশাল্লাহ বলবেন, যে আল্লাহর উপরে ভরসা, আমরা তো এমনি বলতে পারি না, আল্লাহ যদি চায় আমরা পারবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলেন, ঠিক আছে, যে আমরা ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ পারবো। 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, এটা আমরা একটু আগে বের করেছি, এটা আর আমি দেখাচ্ছি না, এটা আর আমি দেখাচ্ছি না, আমরা এটা অলরেডি স্কিপ করব। আচ্ছা এবার আসেন আমি এইটা একটু দেখাই। আচ্ছা তাহলে বুঝেছেন কি মাত্র একজন শুধু ইনশাল্লাহ বলেছে। আচ্ছা মহসিনা আপু বলেছে, আবরার ভাই বলেছে, অসংখ্য ধন্যবাদ। আব্রাহাম ইসমাত আপনাকে অসংখ্য ধন্যবাদ, 3 জন পেয়েছি। হাবিব ভাই অসংখ্য ধন্যবাদ। ওয়াহিদা নুরুস আপু ভাই আপু অসংখ্য ধন্যবাদ। সিনিয়া জান্নাত অসংখ্য ধন্যবাদ। তার মানে ইনশাল্লাহ আমরা কিন্তু এই টাইপের প্রশ্ন আসলে অ্যান্সার করতে পারবো। এবার আসেন আমরা পরের এটা দেখি, এই স্লাইডটা দেখি। দেখেন এখানে কি বলছে, 10 থেকে 60 পর্যন্ত, 10 থেকে, আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ। এখানে কি বলছে দেখেন, 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি মানে যোগ, এই সমষ্টি মানে হচ্ছে যোগ, তাহলে 10 থেকে 60 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে তাদের একক স্থানীয় অঙ্ক যেগুলো নয় আমরা সেগুলো যোগ করব। দেখেন একক স্থানীয় অঙ্ক নয় মানে হচ্ছে, মনে করেন আমি লিখলাম যে 49, এই যে এটা হচ্ছে একক স্থানীয়, এটা দশক স্থানীয়। আবার যদি আমি লিখলাম যে 89, এখানে এটা হচ্ছে আমাদের 89 এর মধ্যে একক স্থানীয় অঙ্ক নয়, তাহলে এটা হচ্ছে আমাদের একক স্থানীয় অঙ্ক। এরকম 10 থেকে 60 পর্যন্ত, তাহলে একক স্থানীয় অঙ্ক 9 আছে সেই সংখ্যাগুলো আগে নেন, যে 10 থেকে 60 এর মধ্যে একক স্থানীয় অঙ্ক 9 আছে সেই সংখ্যাগুলো হচ্ছে, একটা 19, একটা হচ্ছে 29, একটা হচ্ছে 39, একটা হচ্ছে 49, একটা হচ্ছে 59। আমরা আগে সংখ্যাগুলো নিলাম যেগুলোর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 9। এর মধ্যে বলছে মৌলিক সংখ্যা, যে সকল মৌলিক সংখ্যার বলছে, শুধু একক স্থানীয় অঙ্ক নিলেই হবে না, যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক। তাহলে মৌলিক সংখ্যা আমরা জানি যে এখানে থেকে 49কে ভাগ করা যায়, এটা মৌলিক সংখ্যা না। 39কে ভাগ করা যায়, 3 13 39, এটাও মৌলিক সংখ্যা না। বাকি 3টা কিন্তু আমাদের মৌলিক সংখ্যা, ঠিক আছে। তাহলে এই বাকি 3টা একক স্থানীয় অঙ্ক নয় এবং এরা হচ্ছে মৌলিক সংখ্যা। যোগ করে দেন, 9 9 9, 3 নং 27 7, হাতে 2, 5 2 7, 7 2 9, 9 1 হচ্ছে 10, এই হচ্ছে 107। এই 107 হচ্ছে আমাদের এখানে অ্যান্সার, ঠিক আছে। বুঝছেন, এটা বুঝছেন কিনা বলেন তো, এই প্রশ্নটা বুঝেছেন কিনা একটু বলেন তো, এই প্রশ্নটা বুঝেছেন কিনা একটু বলবেন, এই প্রশ্নটা আপনারা ক্লিয়ার কিনা এখানে। কোনটা ভাই, আবরার ভাই কোনটার কথা বলেছেন, এটা আবরার ভাই কোনটার কথা বলেছেন, একটু হিন্টস দেন আমাকে, কোনটা আপনি জানতে চেয়েছেন। আচ্ছা আমি আরেকবার দেখাচ্ছি, একজন বলছে বুঝি নাই, আচ্ছা সমস্যা নেই, আমি আবার দেখাচ্ছি। এখানে কি বলছে একটু বুঝেন, বলছে 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যা নিবেন, 10 থেকে 60 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে, এবং শুধু মৌলিক সংখ্যা নিলে হবে না, শুধুমাত্র যাদের একক স্থানীয় অঙ্ক নয় সেই মৌলিক সংখ্যাগুলো। 10 থেকে 60 পর্যন্ত তো অনেকগুলো মৌলিক সংখ্যা আছে, কিন্তু সবগুলা না, শুধু যাদের একক স্থানীয় অঙ্ক নয় শুধুমাত্র সেই সংখ্যাগুলো নিব। তাহলে আমি প্রথমে শুধুমাত্র সেই সংখ্যাগুলো নিচ্ছি, মৌলিক সংখ্যা পরে নিচ্ছি,
যাদের একক স্থানীয় অঙ্ক 9 সেই সংখ্যাগুলো নিচ্ছি। দেখেন 10-এর মধ্যে একক স্থানীয় অঙ্ক 9 নাই, 11-র মধ্যে একক স্থানীয় অঙ্ক 9 নাই, 12-র মধ্যে একক স্থানীয় অঙ্ক 2, 13-র মধ্যে একক স্থানীয় অঙ্ক 3, 14-র মধ্যে একক স্থানীয় অঙ্ক 4। তাহলে এইভাবে 10 থেকে আমি শুরু করলে প্রথম একক স্থানীয় অঙ্ক 9-এর সংখ্যা পাই হচ্ছে 19, তারপরে সংখ্যাটা হচ্ছে 29। কারণ দেখেন 20, 19-এর পরে তো 20 একক স্থানীয় অঙ্ক 0, 21 একক স্থানীয় অঙ্ক 1, 22 একক স্থানীয় অঙ্ক 2, তাহলে আমাদের 29 পাবো। একইভাবে পরের সংখ্যাটা হচ্ছে 39 একক স্থানীয় অঙ্ক 9, কারণ 40, 41, 42, 43 সবগুলো একক স্থানীয় অঙ্ক 1, 2, 3, 4 এগুলো আসতেছে। ঠিক একইভাবে পরের একক স্থানীয় অঙ্ক হচ্ছে 49, তারপরে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 59, কারণ 60 পর্যন্ত যেহেতু আমাদের তো এরপরে লাগবে না, ঠিক আছে, এরপরে তো আর লাগবে না। এতটুকু তো বুঝছি যে একক স্থানীয় অঙ্ক 9 যেগুলা আমরা সেই সংখ্যাগুলো নিলাম। এবার হচ্ছে মৌলিক সংখ্যা, এদের মধ্যে মৌলিক সংখ্যাগুলো নিতে হবে, কারণ বলছে যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক 9, তাহলে এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো নিব আমরা। তাহলে এই 49 তো মৌলিক সংখ্যা না, তাহলে এটা বাদ, এটা নেওয়া যাবে না। 39 তো মৌলিক সংখ্যা না, এটাও বাদ, এটা নেওয়া যাবে না। বাকি তিনটা কিন্তু মৌলিক সংখ্যা এবং এদের একক স্থানীয় অঙ্কও কিন্তু 9। দেখেন 59, 29 আর হচ্ছে 19, ঠিক আছে। তাহলে এদেরকে যদি আমরা যোগ করি, যেহেতু তাদের সমষ্টি বলছে বের করতে, তাহলে যোগ করলে এই যে 9, 9 আর 9, 3 নং 27, 27-এর 7 হাতে 2, 5-এর 2 7, 7 2 9, 9 1 হচ্ছে 10। এবার কি বুঝছেন ভাইয়া? এবার কি বুঝছেন? এবার এটা বুঝছেন বলেন তো? এবার বুঝছেন কিনা? আচ্ছা 5 মিনিটের মধ্যে শেষ করে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? 5 মিনিটের মধ্যে শেষ করে দিব। আপনারা যদি চান আমি আর 20 মিনিট ক্লাস নিতে চাই, আপনাদের কি এনার্জি আছে নাকি ছেড়ে দিব? কোনটা? 10টা 10:30 বাজে 20 মিনিট ক্লাস নিতে চাই, এনার্জি আছে নাকি ছেড়ে দিব? আচ্ছা আবরার ভাই 1000 স্থানীয় মানটা 1000, দেখেন 1000 এখানে শূন্যর কখনো স্থানীয় মান চেঞ্জ হয় না, কারণ শূন্য দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে সেটার মান কিন্তু শূন্যই হয়। তাহলে এটার মান হচ্ছে 0 × 1 মানে 0, তারপরে এটার মানও হচ্ছে 0 × যেহেতু দশক স্থানীয় অঙ্ক 10 মানে হচ্ছে এটাও 0। আবার দেখেন এইটার মানও 0 × 100, তার মানে এটার মানও কি, এটা যেহেতু 10 দিয়ে ইয়া করলে এটা 2টা 0 ধরতে পারি, এটা আমরা 3টা 0 ধরতে পারি, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের সহস্র স্থানীয় অঙ্ক, একক দশক শতক সহস্র, তার মানে 1 × 1000, 1000, তার মানে এটা হচ্ছে আমাদের 1000, আর সবগুলো যোগ করলে কিন্তু আমাদের 1000ই হয়, ঠিক আছে। এনার্জি আছে না? ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এবার আসেন আমরা পরের ম্যাথ দেখি। আমরা আর একটা জিনিস বোঝানোর ইয়া আছে, আমি আর এটা দেখাচ্ছি না, যেমন এখানে দেওয়া আছে কি 40 থেকে 100 পর্যন্ত রেকর্ড ক্লাস কই পাবো? রেকর্ড ক্লাস ওই কি বলে আমাদের হাবিব স্যারকে একটু নক দিয়েন স্যার। আপনাদের এটা তো গ্রুপে আছেন, আপনারা যে গ্রুপে আছেন এখানে অলরেডি এই ক্লাস রেকর্ড থাকবে এবং এখান থেকে আপলোড দেওয়া হবে, তো সমস্যা নেই, টেনশনের কিছু নেই, এই ক্লাস সবসময় আপনারা থাকবে। আচ্ছা দেখেন 40 থেকে 100 পর্যন্ত বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা অন্তর। তাহলে 40 থেকে 100-র মধ্যে বড় মৌলিক সংখ্যা কোনটা ভাই? 40 থেকে 100-র মধ্যে বড় মৌলিক সংখ্যা মানে 100 কাছাকাছি যে মৌলিক সংখ্যাটা সেটা, মানে 97 একটা মৌলিক সংখ্যা, এটা হচ্ছে সবচেয়ে বড় মৌলিক সংখ্যা। আর সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 40-এর কাছাকাছি হবে। তাহলে 40-এর কাছাকাছি কি আছে আমাদের? 41 একটা মৌলিক সংখ্যা আছে, 41 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, এটা হচ্ছে সবচেয়ে ছোট। এবং এটা বলছে অন্তর, এই দুইটা মৌলিক সংখ্যার অন্তর, অন্তর মানে বিয়োগ। তাহলে আমাদের কি করতে হবে ভাইয়া? এই যে বিয়োগ করতে হবে। তাহলে 1 আছে 7 হবে, কত হলে? 6 হলে, তারপরে 4 আছে 9 হবে, 5 হলে, এই যে 56, এটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝছি বুঝছি এটা বুঝছি, বলেন তো এটা বুঝেছি কিনা, এই প্রশ্নটা বুঝেছি কিনা, এই প্রশ্নটা বুঝেছি কিনা। আজকের এই যে আমি বেসিকটা আগে স্ট্রং করলাম আপনাদের, এখন কিন্তু আমি দৌড়াইলেও আপনারা আমার সাথে দৌড়াইতে পারবেন, ঠিক আছে। এখন যদি আমি একটু তাড়াতাড়িও যাই, আপনারা আশা করছি আপনারা আমার সাথে দৌড়াইতে পারবেন, বুঝতে পারবেন অ্যাটলিস্ট, ঠিক আছে। এই কারণে আমি একটু ইয়াটা শুরু করলাম। এবার আসেন, এই যে দেখেন মূলদ অমূলদ সংখ্যা, এটা কিন্তু আমরা অর্ধেক শিখে ফেলছি, আমরা কিছু জিনিস বাকি আছে যেগুলো একটু পেস লাগায়া পরীক্ষার মধ্যে দেয়, এই কারণে আমি এই জিনিসটা একটু আপনাদেরকে দেখাবো,
ঠিক আছে, এখানে দেখেন খেয়াল করেন, আমি বলছিলাম যে মূলদ সংখ্যা আমরা চিনি কিভাবে, সাধারণত যদি আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি সেটাকে বলি হচ্ছে আমরা মূলদ সংখ্যা, তাই তো? তাহলে পি বাই কিউ আকারে প্রকাশ করলে সেটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। যেমন দেখেন মূলদ সংখ্যা চেনার উপর হচ্ছে সকল পূর্ণ সংখ্যা। দেখেন আমি লিখলাম 455, এটা পূর্ণ সংখ্যা, আর এটাকে আমি পি বাই কিউ আকারে লিখতে পারতেছি নিচে মনে মনে 1, তাহলে এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, তাহলে এটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। এটা আমরা আগে পড়েছি, সকল পূর্ণ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। এবার আসেন সকল সাধারণ ভগ্নাংশ ও মূলদ সংখ্যা। সাধারণ ভগ্নাংশ কোনটা বলছিলাম আমি, ওই যে লব হর থাকবে, মনে করেন 35 নিচে হচ্ছে 40, ঠিক আছে, তাহলে এটা কি সাধারণ ভগ্নাংশ না? তাহলে এখানে পি আছে কিউ আছে, পি বাই কিউ আছে, সকল সাধারণ ভগ্নাংশ হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। হ্যাঁ, মূলদ অমূলদের প্রশ্ন একটু পরে আসতেছে। এটার জন্য আপনাদেরকে ওয়েট করতে মানে 20 মিনিট চাইলাম, যে এই স্লাইডটা আমি শেষ করে মূলদ অমূলদ ক্লিয়ার করতে পারলে আজকের জন্য আমি শেষ, ঠিক আছে? আচ্ছা দেখেন, সকল পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল ও অমূলদ সংখ্যা। সকল পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল, এই জিনিসটা একটু আমি বলছি। সকল পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো দেখেন, আমি মনে করি এক হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, এটার স্কয়ার করলে, স্কয়ার মানে বর্গ করলে আমরা পাই হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে আমাদের পূর্ণবর্গ সংখ্যা, এবং এটার বর্গমূল মানে এটা রুট করা, তাহলে এটার বর্গমূল করলেও আমরা কি পাবো, আবার এই একই পাবো, তার মানে আমরা একটা পূর্ণ সংখ্যায় পাচ্ছি। তাহলে পূর্ণ সংখ্যা যেহেতু পাচ্ছি, এটা অবশ্যই মূলদ সংখ্যা। আবার দেখেন এরপরে পূর্ণ সংখ্যা হচ্ছে, একের পরে পূর্ণ সংখ্যা হচ্ছে 2, 2 কে যদি স্কয়ার করি তাহলে কত পাই, 4। এই 4 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, এটা কারণ এটাকে বর্গ করছি, পূর্ণ সংখ্যাকে বর্গ করাতে পূর্ণবর্গ সংখ্যা পেয়েছি। এইটাকে যদি বর্গমূল করি মানে রুট করি তাহলে কত পাই বলেন তো, 2 পাই না? তাহলে এটাও তো পূর্ণ সংখ্যা, তার মানে এটাও আমাদের মূলদ সংখ্যা। তাহলে একইভাবে 3 কে স্কয়ার করলে আমরা 9 পাই, এই 9 কে বর্গমূল করলে আবার 3 পাই, তাহলে এটা হচ্ছে মানে সকল যেগুলো পূর্ণবর্গ সংখ্যা, এই যে দেখেন একইভাবে 3 এর পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 9, 4 এর পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 16, 5 এর পূর্ণবর্গ সংখ্যা 25, 36, এগুলো স্কয়ার বর্গমূল করলে আপনি কি পাবেন, আপনি কিন্তু মানে মূলদ সংখ্যায় পাবেন, কারণ পূর্ণ সংখ্যায় আপনি পাচ্ছেন, তার মানে এগুলো হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। তাহলে সকল পূর্ণবর্গ সংখ্যার বর্গমূলও কিন্তু ভাইয়া আমাদের মূলদ সংখ্যা, ঠিক আছে? আচ্ছা, এরপর আসেন, তারপর যদি আমরা দেখি যে কোন সংখ্যার ঘনমূল পূর্ণ সংখ্যা হলে সেটাও কিন্তু আমাদের মূলদ সংখ্যা। ঘনমূল মানে হচ্ছে কিউব রুট, এটাকে বলি আমরা কিউব রুট। মনে করেন এরকম আছে যে এই যে কিউব রুট হচ্ছে 8, তাহলে এটাকে আমরা লিখতে পারি কিভাবে, এটাকে আমরা লিখতে পারি কিউব রুটের জন্য হচ্ছে 1/3, মানে কিউব রুট থাকলে এটা সমান আমরা লিখি হচ্ছে 1/3। তাহলে এখানে আছে কত, 8 আছে, তাহলে 8 টু দি পাওয়ার 1/3, ঠিক আছে? তাহলে 8 টু দি পাওয়ার যদি 1/3 হয়, আমরা 8 কে লিখতে পারি 2 কিউব ইন্টু 1/3, তাহলে এই 3 কাটা, তাহলে থাকতেছে 2, তাহলে এটাও তো পূর্ণ সংখ্যা। তাহলে এটা কারণে বলছে যে কোন সংখ্যার ঘনমূল যদি পূর্ণ সংখ্যা পাই তাহলে সেটাও হচ্ছে আমাদের মূলদ সংখ্যা, সেটাও আমাদের মূলদ সংখ্যা। একইভাবে যদি আপনি কিউব রুট 27 করেন, এটারও পূর্ণ সংখ্যা পাবেন 3, এটাও মূলদ সংখ্যা। একইভাবে কিউব রুট আপনি যদি 64 করেন, কারণ 4 কিউব সমান হচ্ছে 64, তাহলে 64 করলে এটাও পূর্ণ সংখ্যা পাবেন, তার মানে এটা হচ্ছে আমাদের একটা মূলদ সংখ্যা, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের এটা। এরপর আসেন, এই যে এটা আমি অলরেডি বুঝিয়ে ফেলছি, দেখেন দশমিকের পর যদি কোনো অঙ্ক সংখ্যা নির্দিষ্ট হয়, নির্দিষ্ট, দেখেন আমি লিখলাম 3.567, নির্দিষ্ট হয়ে গেল, এটা কিন্তু দেখেন তো এটা মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা, বলেন তো? আমি এটা বলবো না, আপনি একটু বলেন তো, এটা কি মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা? 3.567, একটু বলেন তো, 3.567 এটা কি মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা? একটু বলেন। 3.567 মূলদ নাকি অমূলদ? হ্যাঁ, তাসনিয়া মাহমুদ জিয়া, ভেরি গুড। হাবিব ভাই, যে ভেরি গুড। সেলিম ভাই, আপনাদের উত্তর সঠিক হয়েছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ এটা পি বাই কিউ আকারে লিখতে পারবো আমি, দেখেন এই যে দেখেন 3567 ডিভাইডেড বাই দশমিকের জন্য একটা 1, তিনটা সংখ্যার জন্য 3টা 0, এই যে দেখেন পি বাই কিউ আকারে লিখলাম আমি, তাহলে অবশ্যই এটা মূলদ সংখ্যা, ঠিক আছে? তাহলে এটা কি বুঝলাম, যে দশমিকের পরে সংখ্যাগুলো নির্দিষ্ট, যে দশমিকের পরে যদি কোনো অঙ্ক নির্দিষ্ট হয়, আমি জানি এটা কত, লাস্টের সংখ্যাটা কত, তাহলে সসীম, তাহলে এটা হচ্ছে আমাদের এই টাইপের সংখ্যাগুলো সব হচ্ছে মূলদ সংখ্যা। কিন্তু যদি সসীম না হয় এরকম থাকতো ডট 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 ডট, যদি এরকম থাকতো তাহলে কিন্তু সেটা মূলদ হইতো না, সেটা কিন্তু অমূলদ হয়ে যেত, এটা খেয়াল রাখবেন। দশমিকের পরে যদি অঙ্ক সংখ্যা অসীম হয় এবং অঙ্কের পুনরাবৃত্তি ঘটে, এই জিনিসটা এইটা দিয়েই প্যাচ লাগায়, দেখেন খেয়াল করেন, আমরা জানি যে অসীম হইলে আমরা জানি যে এরকম 3.5674 ডট 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 থাকলে এটা হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা, তাই তো? এইটা আমরা নর্মালি জানি যে অসীম সংখ্যা থাকলে সেটাকে বলছি আমরা অমূলদ সংখ্যা। কিন্তু একটু ঝামেলা আছে, দেখেন
ঝামেলাটা যদি আমি এরকম হয় দেখেন 3.54 2 ঠিক আছে 2 দিয়ে ডট ডট। কেউ কি বলতে পারবেন এটা কি মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা? এটা কি মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা কেউ বলতে পারবেন? 3 পয়েন্ট লাস্টেরটা যেটা লিখেছি একটু বলেন তো, এটা কি মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা? আপনি কি বলতে পারবেন এটা মূলদ নাকি অমূলদ? তানসির মাহমুদ জিয়া বলছে মূলদ, নবীন ভাই বলছে অমূলদ, মোহাম্মদ মাসুদ বলছে অমূলদ। খেয়াল করেন এখানে কিন্তু এটা কিন্তু অসীম, ঠিক আছে, অসীম ডট 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 আছে, ডট ডট আছে, এটা কিন্তু অসীম, ঠিক আছে, এটা অমূলদ অসীম আছে। আচ্ছা, এরপরে শহীদ হাসান ভাই বলছে মূলদ। আচ্ছা, আমি ডট ডট বলার পরেও যারা মূলদ বলছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, কংগ্রাচুলেশন, আপনি জিনিসটা পরিপূর্ণভাবে বুঝেছেন। আচ্ছা, যেমন হ্যাঁ, তার মানে খেয়াল করে দেখেন, যদিও এটা অসীম কিন্তু এটা কিন্তু আবৃত। কেমনে? এই যে 2 বারবার রিপিট হচ্ছে, লাস্ট নাম্বার আমি জানি 2, তাহলে আমি বলতে পারি এটাকে এভাবে লিখে দিতে পারি 3.542 দিয়ে এখানে একটা পৌনঃপুনিক দিয়ে দিলে আমাদের এই শেষ কাজ শেষ। তার মানে এইটাকে আমি পি বাই কিউ আকারে লিখতে পারবো। কেমনে? এই জিনিসটা আমি ভাঙাটা শিখাই না, এখন শিখাবো যে পৌনঃপুনিক যুক্ত সংখ্যাকে আপনি কিভাবে ভাঙবেন। পি বাই কিউ আকারে লিখতে পারি কিনা দেখি তো আমি। আমার সংখ্যাটা হচ্ছে এটা 3.542 এর উপরে পৌনঃপুনিক আছে, ঠিক আছে। তাহলে আমরা যেটা করব, এটাকে ভাঙতে হলে আমরা লিখবো প্রথমে পুরো সংখ্যাটা লিখবো 3542, লিখে মাইনাস করব পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যাগুলো আছে। পৌনঃপুনিক ছাড়া সংখ্যা আছে 354, তাহলে 354 হচ্ছে বিয়োগ করব, ডিভাইডেড বাই পৌনঃপুনিক যুক্ত যে যতটা নাম্বার ততটা নয়, একটা নাম্বার আছে এ কারণে একটা নয়। এরপরে দশমিকের পর খেয়াল রাখতে হবে, দশমিকের পর পৌনঃপুনিক ছাড়া আছে 2টা নাম্বার, তার মানে 2টা শূন্য, শেষ। এই যে দেখে না, এটা বিয়োগ করলে তো একটা মান পাবো, তাহলে এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, তাহলে পি বাই কিউ আকারে তো আমি প্রকাশ করতে পারলাম। অবশ্যই সেটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। তাহলে আমরা দেখলাম যদি এরকম আবৃত থাকে যদিও অসীম কিন্তু আবৃত যদি থাকে তাহলে সেটা কিন্তু ভাইয়া মূলদ হবে, অমূলদ হবে না, ঠিক আছে, রাইট। অসীম হলে তাহলে সেটা মূলদ সংখ্যা হবে, পৌনঃপুনিক সংখ্যা যদি অসীমও হয় তাহলেও সেটা মূলদ হবে, খেয়াল রাখতে হবে। এবার বলেন তো ক্লিয়ার কিনা, আপনারা ক্লিয়ার কিনা? এখান থেকে আর কোনো প্রশ্ন আসলে আমার মনে হয় না আর কোনো ভুল হওয়ার কথা, কারণ এর চেয়ে কঠিন জিনিস আর পরীক্ষা দেয় না সাধারণত। এইটা দিয়েই প্যাসপোস লাগায় সবচেয়ে বেশি প্যাস লাগায় এটা দিয়ে, এর চেয়ে কঠিন জিনিস আর দেয় না। এই জিনিসটা কি সবাই ক্লিয়ার হয়েছেন? যে যদি পৌনঃপুনিক থাকে আমরা জানি এটা শেষ নাম্বারটা, কিন্তু আমরা জানি এটাকে পি বাই কিউ করে আমি লিখতে পারবো। পৌনঃপুনিক থাকা মানে এটাকে আমি পি বাই কিউ আকারে লিখতে পারি। এটা কিন্তু আমাদের মূলদ সংখ্যা, এটা কিন্তু আমাদের মূলদ সংখ্যা। এই যে দেখেন সকল পৌনঃপুনিক সংখ্যা কিন্তু মূলদ সংখ্যা। ওকে, আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমি পরের স্লাইডে চলে যাব। হ্যাঁ, আর মূলদ সংখ্যা তো শিখলাম, তাহলে অমূলদটা একটু দেখে নেই। তাহলে অমূলদটা হচ্ছে কি? পূর্ণবর্গ নয় এরকম স্বাভাবিক সংখ্যা, যেগুলো বলছিলাম √2, √3, ঠিক আছে, 2 মিনিট, ঠিক আছে, √2, √3, √5, ঠিক আছে, এগুলোকে আমরা বলছিলাম একটু আগে আমি দেখিয়ে বলছিলাম যে এগুলো হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। ওকে, তারপরে দশমিকের পরে দেখেন এই জিনিসটা খেয়াল করেন, দশমিকের পরে ঘরগুলো যদি ভিন্ন ভিন্ন আকারে অসীম হয়, একই রকম হলে তো আমি পৌনঃপুনিক দিতে পারবো। দেখেন 3.54222 একই রকম, তাহলে আমরা এটাকে লিখতে পারি 3.542 দিয়ে একটা পৌনঃপুনিক। কিন্তু যদি পরের ঘরগুলো যদি ভিন্ন ভিন্ন আকারে অসীম, এটা তো অসীম, আবার দেখেন তো 3.54379 ডট 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 ডট, এই যে দেখেন এটা কিন্তু আপনি বলতে পারবেন, কেউ কি বলতে পারবেন এই নাম্বারটা কি মূলদ নাকি অমূলদ? এখানে কিন্তু ডট ডট আছে, 3.54379 এরকম আছে। আপনি কি বলতে পারবেন এটা মূলদ নাকি অমূলদ? এটা কি মূলদ নাকি অমূলদ বলেন তো, এটা কি মূলদ নাকি অমূলদ? মোহাম্মদ মাসুদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, নবীন ভাই, আব্রা ভাই, এবার কি সুপার ক্লিয়ার না ভাই? সবাই পারতেছেন এখন, দেখছেন সবাই পারতেছি আমরা। তার মানে এটা হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। কারণ কি?
কারণ এটা লাস্টে কত আমরা জানি না, এটা যে রিপিট হচ্ছে কোন নাম্বারটা হচ্ছে আমি কিন্তু কিছুই জানি না। তার মানে এইটা হচ্ছে আমাদের অমূলদ। এটা অসীম হলো, এটা মূলদ, কিন্তু এটা অসীম, কিন্তু এটা হচ্ছে অমূলদ। এটা হচ্ছে আমাদের অমূলদ। তো এরকম দেখেন পাই সমান 3.14 জানি, কিন্তু এরপর অসংখ্য মান আছে, এটা অমূলদ। এই যে অয়লার নাম্বার, যেটা অয়লার নাম্বার 2.71, এরপরে কত আছে আমি জানি না, জট আছে, মানে অসীম পর্যন্ত, এগুলো অমূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে মূলদ আর অমূলদ ক্লিয়ার না ভাই? বলেন তো। আমি শেষ প্রশ্ন নিচ্ছি আপনাদের, আমি শেষ করে দিচ্ছি। এবার বলেন মূলদ আর অমূলদ ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে ক্লিয়ার আলহামদুলিল্লাহ, শেষ। ক্লিয়ার আলহামদুলিল্লাহ বললে আমি ক্লাস শেষ করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, মূলদ অমূলদ যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে ক্লিয়ার আলহামদুলিল্লাহ বললে আমি শেষ, ক্লাস আমার শেষ। ওকে, সবাই একটু আমরা কমেন্টস করবো। শেষ ইন্টারাকশন আমার সাথে আজকে। ঠিক আছে, ক্লিয়ারের সাথে আলহামদুলিল্লাহ, ক্লিয়ারের সাথে আলহামদুলিল্লাহ। ওকে, অসংখ্য ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তো আপনাদের আমরা ক্লাস মনে হয় 9:10 শুরু করেছিলাম, 9:40 বাজে, 10:41 বাজে, প্রায় 1.5 ঘন্টা আপনাদের সাথে কাটিয়েছি। আশা করছি কিছু না কিছু চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য। আর আজকের ক্লাস থেকে মোটামুটি আপনার বিভিন্ন পরীক্ষা 1 মাস তো থাকে, মৌলিক সংখ্যা থেকে থাকে অথবা মূলদ অমূলদ থেকে থাকে। একটা মাস কিন্তু আমি ক্লিয়ার করেছি আর বেসিকটা ধরানোর চেষ্টা করেছি। ঠিক আছে, তো আরেকটা ক্লাস লাগে আমাদের আমাদের বাস্তব সংখ্যাটা শেষ করতে, যদি আল্লাহ সুযোগ দেয়, যদি রিজিকে থাকে, তাহলে আবার আপনাদের সাথে দেখা হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবার জন্য দোয়া থাকবে এবং শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।